সালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছো মনে হয়। নিশ্চয়ই তোমরা তোমাদের ভর্তি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ এবং যে কৌশলে তোমরা আগাতে চাও সে কৌশল অবলম্বন করে তোমরা তোমার প্রস্তুতি নিচ্ছ বাংলার প্রস্তুতির জন্য। সর্বশেষ সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনের প্যাটার্নকে ফলো করে আমরা 45টা প্রশ্ন আমরা আমাদের পেইড ব্যাচে মডেল টেস্ট নর্মালি নেই, তো সেই অনুরূপ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হইতে পারে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের প্যাটার্নের সাথে অধিকাংশ জায়গায় প্রশ্নের প্যাটার্নের মিল আছে, কিছু কিছু ব্যত্যয় ছাড়া। দু একটা প্রশ্ন একটু অন্যভাবে হয় ঢাবি, তাছাড়া বাকি সব প্রশ্ন একই। সেই 45টা এমসিকিউ প্রশ্ন এবং রিটেনের 3টা সেট সমাধান করব আমরা আজকের ক্লাসে। তো তোমরা কে কোথা থেকে কেমনে কি সবাই দেখতে পাইতেছো কিনা, আমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। সব যদি ওকে থাকে তোমাদের তরফ থেকে মেসেজ আসার পরে আমরা শুরু করব, দেখে আর কয়েকজন আসুক। দেখো, আমরা আজকের 45টা প্রশ্ন সলভ করব ঠিকই, কিন্তু এই প্রশ্নগুলোর সোর্স কি, কোত্থেকে হয়েছে, এবং এর কাছাকাছি আর অনেকগুলো প্রশ্ন সলভ করব। তো সব ঠিক আছে কিনা আমি একটু দেখতে চাই। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে কিনা একটু আমি রেসপন্স দেখতে চাই। শেষ মুহূর্তে তোমরা আমাদের ক্লাসে নর্মালি তোমাদেরকে বলি খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসা জরুরি। দেখো, তুমি জানো এর পরেরটাও যদি লেখো এবং তোমার জন্য আনন্দের হবে যে আজকে আজকে 10 তারিখ, 10 তারিখে তুমি একটা জিনিস লিখতেছো, 13 তারিখে গিয়ে যদি ওই প্রশ্নটা ওই তথ্যটা সামনে দেখো, তোমার জন্য বেশ আনন্দের কাজ করবে। খুবই খুশি লাগবে তোমার। আমি চাই, আমরা চাই যে সেই খুশিটা তোমার লাগুক। সেই আনন্দে তুমি মানে উদ্বেল হয়ে ওঠো পরীক্ষার হলে গিয়ে। এবং তোমরা জানো যে একটা প্রশ্নে যখন মানুষ আনন্দিত হয়, পরবর্তী প্রশ্নগুলো তার ওই আনন্দের, পরবর্তী প্রশ্নগুলোতে সে আনন্দ দ্বারা সংক্রমিত হয় এবং তার কনফিডেন্স বাড়ে এবং তার কঠিন প্রশ্নটা অনেকটা সহজ হয়। ওকে, ফাইন। তাহলে সব ঠিকঠাক আছে, আমরা শুরু করে দিই। সেট ওয়ান, 1 নম্বর সেটের প্রথম প্রশ্ন, পার্সন শব্দটির পারিভাষিক কি? দেখো, এই পারিভাষিক শব্দ যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েটে আছে, তাহলে পারিভাষিক শব্দ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, পারিভাষিক শব্দ থেকে দেখো এমসিকিউ তো আসে। ইভেন এমসিকিউ ছাড়া আমরা রিটেনও আসতে দেখি পারিভাষিক শব্দ, বিশেষ করে এ ইউনিটে বা সি ইউনিটে। এ ইউনিটে পারিভাষিক শব্দ থেকে রিটেন এসেছে। পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন এরকম আসতে পারে। তাহলে পারিভাষিক শব্দ থেকে বাক্য গঠন এভাবেও আসতে পারে রিটেনে। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা ইউনিটে পরীক্ষা প্রশ্ন হওয়া মানে হচ্ছে ওই সেম টাইপের প্রশ্ন অন্য ইউনিটেও হইতে পারে, ফিক্স যেখানে বলা নেই সেখানে। তাহলে পারিভাষিক শব্দ থেকে এমসিকিউ রিটেন আইতে পারে, আসতে পারে। পারিভাষিক শব্দ যেহেতু ইন্টারমিডিয়েটে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সন, এই শব্দটি মূলত এই পার্সন থেকে এসেছে। পার্সন থেকে এসেছে, আমরা জানি পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন মানে আমরা জানি ব্যক্তি, এই পার্সন থেকে এসেছে। কিন্তু গির্জা, গির্জা বা উপাসনালয়ে যে ব্যক্তি, মুখ্য ব্যক্তি যিনি, যিনি নিয়ম কানুন ওইখানকার, আইন বা প্রশাসক যিনি প্রধান, ওইখানকার যিনি মানে সর্বোচ্চ ব্যক্তি, সেই পার্সন বা ব্যক্তিকে বলা হয় এই পার্সন। তাহলে এই পার্সন শব্দের অর্থ হচ্ছে ধর্মযাজক। পার্সন শব্দের অর্থ হচ্ছে ধর্মযাজক। তাহলে শুধু পার্সন বানানে, শুধু পার্সন বানানোর সাথে এই পার্সনের একটু অমিল আছে, সেটা হচ্ছে PAR দিয়ে লেখা। এই পার্সন মানে হচ্ছে ধর্মযাজক, যেটাকে আমরা পাদ্রী বলি, পাদ্রী, পাদ্রি বলি, পাদ্রি বা ধর্মযাজক পার্সন। তাহলে এইটা তোমাদের কাছে উত্তর তো লিখেছো, ফাইন। উত্তর তো সবাই লিখতেছো, ফাইন। উত্তর সবাই লিখো। তোমার কাছে মনে হইতেছে যে আমার এই বন্ধু বা এই আফা বা এই খালা তারও এই ক্লাসটা করা দরকার, জরুরি। এরকম হইলে ওরে একটু ডেকে নিয়ে আসো, হ্যাঁ ডেকে তুলো। Good. তাহলে আমরা আমাদের ক্লাসে আমরা অন্য আলাপে যাব না, হ্যাঁ অন্য কোনো আলাপ করব না এখানে। কমেন্ট অন্য প্রিপারেশনের কেমন, প্রিপারেশন কেমন, এই কি আলম খন্দকার, এইসব কমেন্ট এখানে করা যাবে না প্রয়োজনীয় কথার বাইরে। আর কমেন্ট যখন করবা তোমরা সবাই, তখন চেষ্টা করবা একটু বাংলায় কমেন্ট করার, বাংলায় কমেন্ট করার চেষ্টা করবা। হ্যাঁ, ইংরেজিতে না করে। 1-এর ডি আমরা জানি। আমরা প্রশ্ন নাম্বার 2-এ চলে যাই। জিনিস কেনা বেচার জন্য যে হাটে যায়, এক কথায় প্রকাশ করো। তাহলে এটা এক কথায় প্রকাশ থেকে তোমরা জানো যে বিরোচন অংশ, বিরোচন অংশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিরোচন অংশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিরোচন অংশ থেকে কি কি প্রশ্ন হইতে পারে?
বিরোচন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিশব্দ। বিরোচন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিশব্দ। বিরোচন অংশের আর একটা জিনিস আছে বিপরীত শব্দ, যেটা ইম্পর্টেন্ট। এই বিপরীত শব্দ থেকে প্রশ্ন তোমরা বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখবা যে বিপরীত শব্দ থেকে এমসিকিউ তেও প্রশ্ন হয়েছে, বিপরীত শব্দ থেকে রিটেনও প্রশ্ন আসতে দেখা যায়, রিটেনও প্রশ্ন আসতে দেখা যায়। এখন এই যে বাকি যে দিনগুলো আছে 2-3 দিন সময়, এর মানে এটা আমি সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি না, তোমার সামনে যখন বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে তাহলে তোমার কাছে মনে হইতে পারে যে এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু বলছে আমি সিরিয়াসলি পড়ি, সেই জন্যই মূলত এটা দেয়া। তাহলে বিরোচন অংশ থেকে প্রতিশব্দ, বিরোচন অংশ থেকে বিপরীত শব্দ আমরা জানি। বিরোচন অংশ থেকে এখানে যে প্রশ্ন হয়েছে সে প্রশ্নটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশটা গুরুত্বপূর্ণ ঢাবি থেকে। অন্যান্য জায়গায় বিরোচনের অনেকগুলো তো আছে, তার মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ। বিরোচন অংশ থেকে ঢাবিতে দেখা যায় যে বাগধারা থেকে প্রশ্ন হয়। বাগধারা থেকে এক কথায় প্রকাশ থেকে বিপরীত শব্দ থেকে প্রতিশব্দ থেকে, এর আগে যে পারিভাষিক শব্দ দেখাইলাম এটাও বিরোচন অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তাইলে জিনিস কেনাবেচার জন্য যে হাটে যায়, যে কেনে তাকে বলে ক্রেতা, যে বিক্রি করে তাকে বলে বিক্রেতা, আর যে জিনিস কেনাবেচার জন্য যে হাটে যায় তাকে হাটুরি বলে। হাটুরে বা হাটুরি, হাটুরে, এখানে ব্যবহার হয়েছে, আমরা হাটুরি বলতে পারতাম। তাহলে যে হাটে যায় জিনিস কেনাবেচার জন্য তাকে হাটুরে বলে। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতায়, ছড়া এই টাইপের কবিতায় এই হাটুরে শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা শব্দ আছে দেখো, বাজারি। হ্যাঁ, বাজারি। যখন কোনো জিনিসের মূল্য সস্তা, ভ্যালুলেস এরকম আমরা প্রমাণ করি তখন ওটা বাজারি বলি। যেরকম আমরা কিছু কথা বাজারে আছে যে রাজনীতিবিদদের সম্পর্কে অনেক কথাই আছে, নেগেটিভ অনেক কথাই ছড়ায়, কিন্তু যদি সেটা সত্য না হয় তখন আমরা অনেক সময় বলি যে এটা বাজারি কথা। তার মানে বাজারে মানুষের মুখে মুখে একটা আছে, কিন্তু এটা সস্তা কথা বা মিথ্যা কথা, এটা আমরা বাজারি হিসেবে ধরতে পারি। তাহলে বাজারি, বাজারি মানুষ, বাজারি যদি হয় তাহলে যে মানুষের ভ্যালু নেই, ভ্যালুলেস, যে মানুষকে মূল্যায়ন করে না সমাজের চোখে, যে মানুষটা ভালো চরিত্রের না, ভালোভাবে মানুষ দেখে না, ইতিবাচক ভাবে দেখে না, তাকে আমরা বাজারি বলতে পারি। তাহলে বাজারি মানে হচ্ছে যে জিনিসটার মূল্য সস্তা বা যে জিনিসটা মূল্যহীন, দাম কম, এরকমকে আমরা বাজারি বলতে পারি। ফারিহা বলতেছে কোনটা গুরুত্বপূর্ণ না, দেখো এখানে প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ আর বাগধারা বলছি, কোনটা গুরুত্বপূর্ণ বেশি এর মধ্যে থেকেও আমরা আমাদের প্রশ্ন বিশ্লেষণ যখন করছি ঢাবিতে, তখন এর মধ্যেও কোনটা গুরুত্বপূর্ণ দেখো সেটাও বলছি, যে বেশি বেশি আসে কোনটা। যেরকম সমর্থক শব্দ আর বাগধারা এই দুইটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন হয়। বিপরীত শব্দের এমসিকিউ কম আসে কিন্তু রিটেনে আসতে দেখা গেছে। এখন কোনটা গুরুত্বপূর্ণ না, কোনটা গুরুত্বপূর্ণ না, আমি এখানে কোনটা কম কোনটা বেশি এই টাইপের আলাপ আমরা বহুবার দিছি। এই টাইপের আলাপ দেয়া শেষ, শুধু এখানে একটু ধারণা দিলাম। কল্যাণীর আচরণের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি যে অপরিচিতা গল্পে কল্যাণী সম্পর্কে, কল্যাণীর চরিত্র নিয়ে বর্ণনা করা আছে, এবং কল্যাণীর চরিত্র সম্পর্কে দুই জায়গায়, দুই জায়গায় কল্যাণীর চরিত্র এবং কল্যাণী সম্পর্কে বিশদ ব্যাখ্যা আছে। একটা জায়গা হইতেছে, এই জায়গা দুইটা খুবই জায়গাটা পড়া খুব গুরুত্বপূর্ণ। একটা জায়গা হইতেছে বিয়ে যখন হইল না, অনুপম যখন ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া একবার বিয়ের আসর থেকে অনুপমকে যখন বের করে দেওয়া হইলো, সোমনাথ সেন যখন বললেন যে দরকার নেই আপনারা খেয়ে দিয়ে চলে যান, তখন যাওয়ার পরে বিয়ের আসর থেকে, বিয়ের আসর থেকে আসার পরে কল্যাণী সম্পর্কে অনুপম অনেক চিন্তা করেছেন। বিয়ের আসর থেকে আসার পরে উনি, অনুপম কল্পনা করছে যে কি, হয়তো সে আমার জন্য টেনশন করতেছে, হয় সে চোখ মুছতেছে, হয়তো তার চুল এলিয়ে পড়ছে, চোখের পানিতে সে ফটোগ্রাফ দেখতেছে সেটা ভিজে গেছে, এই টাইপের অনেক বর্ণনা আছে। হয়তো হঠাৎ করে আবার শম্ভুনাথ সেন আসবে ফিরে, এসে বলবে যে বাবা, এটা চিরচারিত, তখনকার সমাজে এটা এক্সপেক্ট করা যাইতো, কিন্তু এটা ঘটে নাই। অনুপমের কপালে এটা ঘটে নাই, শম্ভুনাথ সেন এবং কল্যাণী ঠিক ওই চরিত্রের না, এই কারণে এটা ঘটে নাই অনুপমের জীবনে। তাহলে অনুপম কল্পনা করে বিয়ের আসর থেকে আসার পরে অনুপম কল্যাণীকে নিয়ে অনেক চিন্তা করছে। অনুপমের চিন্তা, সেখানে কল্যাণীকে নিয়ে যে সে যা যা ভাবছে, এই জায়গায় কল্যাণীর কিছু বৈশিষ্ট্য আছে, কল্যাণী সম্পর্কে যা বলা হয়েছে সেই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। 2 নম্বর জায়গা হইতেছে কল্যাণী সম্পর্কে সে আরো চিন্তা করছে কখন, ওই যে ট্রেনে, ট্রেনে সে যাচ্ছে যখন চিন্তা করতেছে, তার জীবন নিয়ে কিছু বর্ণনা আছে, সে তার জীবনের বর্তমান অবস্থা এবং হঠাৎ করে জায়গা আছে কণ্ঠটা শুনে সে যা ভাবছে,
ওইখানে কল্যাণী সম্পর্কে যে বিবরণ আছে, কল্যাণীর চরিত্র সম্পর্কে যে বিশ্লেষণ আছে, এই দুই জায়গার কল্যাণীর বৈশিষ্ট্য আমাদের জানা উচিত, একটু পড়া উচিত, এমসিকিউ বা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমরা জানি যে ট্রেনের সর্বশেষ ক্ষেত্রে ট্রেনের আহ, ট্রেনে যখন কল্যাণীর কণ্ঠ বা কল্যাণীর সাথে যখন দেখা হলো, মেঘে দেখা হলো, তখন অনুভবের চিন্তা বা লেখকের চিন্তার কিছু বৈশিষ্ট্য ওখানে আছে। সেখানে কি গতি সরল বলছে? না, গতি সহজ বলতে বলছে। দীপ্তি নির্মল, এটা ঠিক আছে। সৌন্দর্যের পরিপক্কতা অপূর্ব না, বলছে সৌন্দর্যের সূচিত অপূর্ব। আর সমস্ত মুখে প্রাণ ভরা। আমরা একটু দেখি এই জায়গাগুলো আসলে কিভাবে আছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এবার সে সুরটিকে চোখে দেখিলাম, যখন কল্যাণীকে দেখা হইলো তখন তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। যখন সে কল্যাণীকে দেখছে ট্রেনে যখন উঠলো, মায়ের চোখে পলক পড়ছিল না। মেয়েটির বয়স 16 কি 17, তাহলে তার বয়স সম্পর্কে কি বলা হয়েছে? 16 কি 17 হইবে। নবযৌবন ইহার মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। এই যে নবযৌবন, 16 17 বয়সের একজন মেয়ে, তার তার শারীরিক গঠন এমন হইতে পারে যে নতুন যৌবনা, এই তরুণ তার তারুণ্য বা তরুণের তরুণ একটা মেয়ের বৈশিষ্ট্য নর্মালি এই বৈশিষ্ট্যের কারণে নারীরা কিছুটা সংকুচিত হয়, নারীরা কিছু সংকোচ বোধ করে। এই তারুণ্য বা সৌন্দর্য নারীদেরকে কিছুটা আটকে দেয়, মানে প্রকাশ করতে চায় না, অথবা এই তারুণ্য তার স্বাভাবিক চঞ্চলতার বাধা হয়ে দাঁড়ায়, এটা স্বাভাবিক। কিন্তু কল্যাণীর বেলায় এটা ঘটে নাই। এই নবযৌবন বা তার তারুণ্য, তার চঞ্চলতাকে কোনো বাধা দিতে পারে নাই। তাই বলছে তার নবযৌবন ইয়ার দেহ মনে কোথাও একটু ভার চাপাইয়া দেয় নাই। তার মানে তার সৌন্দর্য স্বাভাবিক নারীর, একটা তরুণীর স্বাভাবিক যে সৌন্দর্য, যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশের কারণে কল্যাণীর চঞ্চলতা, কল্যাণী স্বাভাবিক একটা টিনেজারের যে ভূমিকা, একটা বাচ্চা মেয়ের যে ভূমিকা, সেই ভূমিকায় কোনো বাধা দিতে পারে নাই। ইহার গতি সহজ, তার মানে তারপরে কে বলছে? গতি বলছে সহজ। দীপ্তি সম্পর্কে বলেছে দীপ্তি কেমন? নির্মল। সৌন্দর্যের সূচিতা অপূর্ব, এখানে পরিপক্কতা আছে। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই, কোনো জায়গায় তাকে আটকানো যাইতেছে না, কোনো দুর্বলতা নাই, কোনো ভুল নাই। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। এখানে যে অপশন আছে শেষেরটা, সমস্ত মুখ প্রাণে ভরা, সমস্ত মুখ প্রাণে ভরা হইতে পারে না। সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলাই বলা স্পর্শে প্রাণ ঠিকরায় ওঠে। তার মানে এত জলি মাইন্ডেড যে তার বলা, তার মনের ভিতরের চঞ্চলতাটা তার চলাফেরা, তার কথাবার্তায় প্রকাশিত হইতেছে। এবং তার সে যে আচরণ তাদের সামনে করছে দেখে মনে হচ্ছে এর স্ট্যামিনা কখনো কমে না। সমস্ত শরীর তার, শরীরের প্রত্যেকটা অঙ্গ চঞ্চলতা কাজ করছে, প্রাণে ভরা। কোনো জায়গার একটা জরিমা নাই বা কোনো জায়গায় অসাড়তা প্রকাশ করছে না শরীরের কোনো অঙ্গই। সেটা বোঝানোর জন্যই এটা বলা হয়েছে এখানে। গুড। আচ্ছা, ফাইন। 4 নাম্বার, আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি, সে আমাদের সম্মান দেয় না। এটা উক্তিটা নাটক থেকে নেয়া। নাটক থেকে না, নাটকের ঠিক কোন জায়গায় একটু তোমরা বলার চেষ্টা করো। আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি, সে আমাদের সম্মান দেয় না। আমরা এর পরের স্লাইডে এটার সোর্স কি, কোন জায়গা থেকে নেয়, কোন অঙ্কের কোন দৃশ্য থেকে নেয়, এটা একটু আমি তোমাদেরকে দেখতে চাই। নর্মালি নাটক থেকে দেখবে এরকম প্রশ্ন হয়, নাটক থেকে এরকম প্রশ্ন তোমরা প্রায় দেখতে পারো। কোন অঙ্ক আর কোন দৃশ্য, কোন অঙ্ক কোন দৃশ্য থেকে নেয়, কখনকার ঘটনা, এটা একটু রিকল করার চেষ্টা করো। নাটক থেকে এরকম প্রশ্ন কিন্তু হয়, উক্তি কার সম্পর্কে করা হয়েছে, এবং বিগত বছরের প্রশ্ন খাটলে দেখবা যে এই অঙ্কের এই দৃশ্যটি কোন স্থানের বা কত তারিখের, এরকমও প্রশ্ন হয়। তাহলে ওই অঙ্কটি বা ওই দৃশ্যটি কোন স্থানের, কোন তারিখের, এরকম প্রশ্ন হয়েছে। তাহলে কোনো উক্তি বা কোনো কথোপকথন কোন অঙ্কের কোন দৃশ্য, আমরা এটা দেখেই বুঝতে পারছি, আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারতেছি আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি, সে আমাদের সম্মান দেয় না। নবাবকে সরিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। তো এই প্ল্যানের মূল কারিগর কে ছিল? এই প্ল্যানের মূল কারিগর ছিল মির্জাফরের। তাহলে উক্তিটি দেখেই আমরা কিন্তু বুঝতে পারতেছি যে উক্তিটি মির্জাফরের। কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তোমরা একটু দেখি বলতে পারো কিনা যে কোন অঙ্কের কোন দৃশ্যে।
কোন অঙ্কের কোন দৃশ্যে এই ঘটনাটা আছে? কোন অঙ্কের কোন দৃশ্যে? তোমরা উত্তর করতেছো মীর জাফর, এটা ঠিক আছে। উত্তর করতে পারাটা জরুরি, সাথে সাথে এটা ধরতে পারাটা খুবই জরুরি। এইটা যদি আসে তাহলে নাই পাল্লা। এই টাইপের আরো অন্য কমেন্ট আসলে সেটা তো তোমার উত্তর করতে হবে। কোন অঙ্কের কোন দৃশ্য? মির্জাফরের উক্তি, ঠিক আছে। এটা আমি যেহেতু এখন স্লাইডে দেখাইতেছি, এটা দ্বিতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্যের ঘটনা। দ্বিতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্যের ঘটনা। দ্বিতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্যটা হচ্ছে মিরনের বাসস্থান, আবাসন, সেখানে কথা হইতেছে। এটা 1757 সালের 9 জুনের ঘটনা, যেখানে আমরা জানি যে দলিল সইয়ের সময় ক্লাইভের সাথে যে কথোপকথন হইতেছে মির্জাফরের, দলিল যখন সই করতেছিল ক্লাইভের সাথে মীর জাফরের কথোপকথনে এক পর্যায়ে আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি, সে আমাদের সম্মান দেয় না। এখানে ক্লাইভ দলিল সই করে নিতেছে। ক্লাইভ তাকে প্ররোচিত করলো, তাদেরকে প্ররোচিত করলো যে তোমাদের নবাব তো, নবাব দেশপ্রেমে উদ্বুদ্ধ, কিন্তু মীর জাফরের কাছে ক্লাইভের আলোচনায় বোঝাই যাইতেছে যে তোমাদের নবাব তো তোমাদের দেশপ্রেম না, দেশকে রক্ষা করছে না, ক্ষতি করতেছে তোমাদের দেশকে। তাহলে যখন কোনো মানুষ আকাম করে, যখন কোনো কাউকে ষড়যন্ত্রে আবদ্ধ করা হয়, তখন তার ভিতরে একটা মেকি বিদ্রোহ তৈরি করে দেয়া হয়, একটা মিথ্যা বিদ্রোহ তার ভিতরে তৈরি করে দেয়া হয়। ধরো একজন সন্তান, বাবা মা কোন ঘটনা বা কোন বিষয় ঘটলে সন্তান বাবা মাকে পরিত্যাগ করবে? যখন ইসলামের সিস্টেম হইতেছে, যখন সে ইসলামিক শরিয়া যেটা নিয়ম, যেটা ইসলামের বিধান, সেই বিধানের বিপরীত, ফরজের ফরজের বিপরীত করতেছে, তখন। কিন্তু অনেক সময় এরকম হয় না যে সন্তান বাবা মাকে, বাবা মার সম্পর্ক রাখছে না, বাবা মাকে ছেড়ে চলে যাইতেছে, সন্তান বাবা মার বিরুদ্ধে মামলা করছে, এরকম ঘটনা ঘটে। কেউ না কেউ প্ররোচনা দেয়, কেউ না কেউ তাকে এই ষড়যন্ত্রে আবদ্ধ করে। ষড়যন্ত্র আবদ্ধ করার সময় তার মাথায় এই প্ল্যান দেয় ওই পয়েন্টে, যে তোমার বাবা মার এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই বিরোধী, এটা খারাপ। তার মানে এরকম কোনো কিছু জানানো যেটা তার ট্রিগার করে, যেরকম মির্জাফর, মির্জাফর বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু সে সে তো বিশ্বস্ত, নবাবের তো সে বিশ্বস্ত লোক। তাইলে কোন জায়গায় তার বিশ্বাসের চির ধরাইতে হবে, সেটাই ক্লাইভ কিন্তু তার কথোপকথনের মাধ্যমে বলেছে। এবং শেষ পর্যায়ে, এক পর্যায়ে আমরা সম্মান পাইতেছি না। এর আগের দৃশ্যে আমরা জানি যে নবাব যখন আহ, নবাব যখন খুব ক্ষিপ্ত হয়ে যায় ইংরেজদের প্রতি, এবং ডেকে যে সবাইকে এমন এমন ভাবে কথা বলে, সবাই কিছুটা প্রথমে অপমানিত হয়। সবাই অপমানিত বোধ করার পরে শেষ পর্যায়ে গিয়ে আবার তারা শপথ নেয়, যে যে ধর্মের সেই ধর্মের সে শপথ গ্রহণ করে। এই যে অসম্মান বোধ, এই অসম্মান বোধ থেকেই পরে যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সময় মির্জাফর এটা বলছে, আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি কারণ সে আমাদেরকে সম্মান দিতেছে না। তাহলে নাটক উপন্যাসের এই জায়গাগুলো খুবই দেখা জরুরি। কোনটি বিশেষ্য? আমরা জানি বিশেষ্য বের করার উপায় হইতেছে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি প্রশ্নের উত্তর বিশেষ্য হয়। হ্যাঁ, কি প্রশ্নের উত্তর বিশেষ্য হয়। আমরা জানি বিশেষ্যের আর একটা বিষয় হইতেছে এ বিশেষিত করে না কাউকে, বিশেষিত কাউকে করে না, বিশেষিত করে না, কাউকে বিশেষিত করে না, বাক্যে চুপচাপ বসে থাকে। এইটাই হচ্ছে বিশেষ্যের আর একটা লক্ষণ। তোমরা যখন একটা বাক্য বা একটা প্যাসেজ দিয়ে বিশেষ্য বা বিশেষণ বের করতে বলবে, তখন তো এই প্রশ্ন করে তুমি উত্তর বের করতে পারবা। প্রশ্ন করবা কি, কি দিয়ে প্রশ্ন করবা, বা কাকে দিয়ে প্রশ্ন করবা, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, উত্তর যদি আসে, তাহলে সেই উত্তরটা বিশেষ্য হবে। কিন্তু যদি প্রশ্ন এমন হয়, কিন্তু যদি প্রশ্ন এমন হয় কেমন দিয়ে প্রশ্ন, কেমন দিয়ে প্রশ্নের উত্তর যদি হয়, কেমন প্রশ্নের উত্তর হয় যদি, তাহলে সেটা আবার হবে বিশেষণ। এখন এটা যখন বাক্য থাকবে তখন তো এই প্রশ্নগুলো করে তোমরা বের করতে পারো। এরকম শব্দ দিলে আমরা কিভাবে প্রশ্নটা করব আর কিভাবে বের করব? শব্দ দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, শব্দ যখন দিবে তখন আমার কাজ হইতেছে ওই শব্দের আগে পরে অন্য দু একটা শব্দ অ্যাড করে বাক্য বানানো। যেরকম আমি প্রথম শব্দ দিয়ে বললাম যে দুর্লঙ্ঘনীয় কাজ, দুর্লঙ্ঘনীয় কাজ, বা দুর্লঙ্ঘনীয় ঘটনা, বা দুর্লঙ্ঘনীয় বিষয়, দুর্লঙ্ঘনীয় কাজ, দুর্লঙ্ঘনীয় ঘটনা, দুর্লঙ্ঘনীয় বিষয়। আমি এখন প্রশ্ন করি, আমি কেমনে ছিলাম, কেমন দিয়ে হলে বিশেষণ হয়। আমি যদি বলি কেমন কাজ দুর্লঙ্ঘনীয়, যেটা সহজে লঙ্ঘন করা যায় না, যেটাকে থামানো যায় না, যেটাকে আটকানো যায় না,
তাহলে কেমন দিয়ে প্রশ্ন করছে, কেমন ঘটনা, দুর্লঙ্ঘনীয় ঘটনা, কেমন বিষয়, দুর্লঙ্ঘনীয় বিষয়। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইতেছি, তাহলে এটা বিশেষণ হয়। ফাইন। এরপরে এরপরে বৈষয়িক। আমরা জানি যে বৈষয়িক মানে হচ্ছে ইহকালের সাথে সম্পর্কিত এরকম। তাইলে আমি যদি বলি যে বৈষয়িক ব্যাপার, আমি এর সাথে আলাপ করলাম যে বৈষয়িক ব্যাপার। এবার আমি প্রশ্ন করি কেমন ব্যাপার, তাহলে বৈষয়িক। এখানেও কেমন দিয়ে উত্তর পাইতেছি, তাহলে এটাও আমি বিশেষণ বের করলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা বলি যে বর্ষাকালে সন্ধ্যাবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হইতেছে। তো তখন তোমাকে বলা হইলো, বাড়ি থেকে বলা হইতেছে যে তুমি একটু যা, একটু বাজার করে নিয়ে আয়, তোমার বাজার অনেক দূর, কাঁচা কাঁচা রাস্তা, অনেক দূর যেতে হবে তোমাকে বাজার করতে। তো তুমি বাংলা বিষয়ে সাহিত্যিক হিসেবে বেশ মানে বিখ্যাত, পরিচিত, তুমি বাংলা ভালো বোঝো। তখন তুমি তোমার আম্মুকে বাজার করতে যাইতে কইতেছে, তুমি তোমার আম্মুকে বলতেছো, এই বৈরী আবহাওয়া, বৈরী আবহাওয়া, এই বৈরী পরিবেশে তুমি আমাকে কি করে বাজারে যাইতে বলো। তাইলে আমি বৈরী আবহাওয়াকে প্রশ্ন করি কেমন আবহাওয়া, বৈরী, কেমন পরিবেশ, বৈরী, শত্রুতা, শত্রুভাবাপন্ন, এরকম পরিবেশ। তাহলে এই কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইতেছি, এটাও আমি বিশেষণ দেখতেছি, এটা আমি বিশেষণ দেখতে পাচ্ছি। তার মানে তাহলে এটা উত্তর হচ্ছে বৈভব। বৈভব মানে কি? বৈভব মানে হচ্ছে কি, বৈভব মানে কি, এই এই যে লোকটাকে তোমরা দেখতে পাইতেছো 14 বছর বয়সে, হুম, বৈভব সূর্যবংশী, এই লোকটার নাম তোমরা চেনো কিনা? ক্রিকেট খেলা যারা বুঝো, এই ছেলেটারে চেনার কথা। ইন্ডিয়ান ক্রিকেটার, অল্প বয়সে খুব দারুণ আলোড়িত হয়েছে, যার নাম হয়েছে বৈভব সূর্যবংশী। দেখি তোমরা এরা চেনো কিনা। আহ, তোমরা আসলে অন্য আলাপ আলোচনায় যাইতেছো, অন্য আলাপ আলোচনা না করে খাতা কলম নিয়ে যা কইতেছি বোঝো, লেখো। বৈভব এরা চেনো? হ্যাঁ, বৈভব বিশেষ্য, যেহেতু এই লোকটাই বিশেষ্য, এর নাম বৈভব। কিন্তু বৈভব সম্পর্ক শব্দের তো একটা অর্থ আছে। বৈভব শব্দের অর্থ কি? সম্পদ। বৈভব শব্দের অর্থ কি? ঐশ্বর্য। অনেকে বলতেছে চেনে না বৈভব সূর্যবংশী। হ্যাঁ, গুড, চিনি। এটা মেয়েরাও যে ক্রিকেট বোঝে, মেয়েরাও যে লিখতেছে, তারে চিনি। এটা তো আসলে 20+ মানে কি জানি না। জি, চিনি চিনি, ভেরি গুড। ছেলেদের সংখ্যা কম, আহ মেয়েরা অনেকেই চেনে। যদি ওই যে ক্লাসে অ্যাটেনশন বা কাজের ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেশি থাকে, এই জন্য মেয়েদের কমেন্ট দেখতে বেশি পাচ্ছে। তা ক্রিকেটার হিসাবে মেয়েরা যে চেনে, এর বয়স মাত্র 14 বছর, ইন্ডিয়ান ক্রিকেটার, এর নাম ওই বৈভব সূর্যবংশী। বৈভব মানে সম্পদ, ঐশ্বর্য। তাহলে সম্পদ বা ঐশ্বর্য, এটা তো বিশেষ্য হবে। তাহলে নিচের কোনটি বিশেষ্য? উত্তর হইতেছে বৈভব, সম্পদ, বৈশ্বর্য। তাহলে দুইটা স্লাইডে আমরা বেশ কিছু তথ্য জানলাম। আমরা আরো জানলাম যে বিশেষ্য বিশেষণ বের করার একটা উপায় আছে, সেই উপায়টা আমরা দেখলাম। বাক্য থেকে বিশেষ্য বিশেষণ বের করার উপায় আমরা অনেকগুলো প্র্যাকটিস করিয়েছি আমাদের সলভ ক্লাসে এবং আমাদের রেগুলার ক্লাসেও। আমরা শব্দ যদি আসে, সেটা বের করার একটা উপায় জানলাম। সেটা কি? ওই শব্দের সাথে আরো দু একটা শব্দ অ্যাড করে কানেক্টিং একটা সেন্টেন্স বানাবা। সেন্টেন্স বানিয়ে এবার তুমি প্রশ্ন করবা, তাহলে তোমার বের করাটা সহজ হবে। যৌগিক স্বরধ্বনি নির্দেশক প্রতীক বাংলা বর্ণমালায় কতটি? আমরা জানি যে স্বরধ্বনি যে দুই প্রকার আছে, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি 2 নাম্বার, আর 1 নাম্বার হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, দুই ধরনের স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, আমরা জানি। আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা, যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। এখন এখানে কিন্তু বলেছে স্বরধ্বনি। স্বরধ্বনি মানে হচ্ছে যেটা আওয়াজ আমরা শুনতে পাবো, স্বরধ্বনি যেটা আওয়াজ আমরা শুনতে পাবো। মৌলিক স্বরধ্বনি যে 7টা আছে, এই 7টা স্বরধ্বনিকে আমি আর ভাঙতে পারবো না, ভেঙে অন্য কোনো স্বরধ্বনি পাবো না। কিন্তু যৌগিক স্বরধ্বনি এমন আওয়াজ বা এমন উচ্চারণ যেখানে দুইটা মৌলিক স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হইতেছে। দুইটা মৌলিক স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হইলেই সেটা যৌগিক স্বরধ্বনি হয়। যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। কিন্তু এখানে প্রশ্ন করেছে যৌগিক স্বরধ্বনি নির্দেশক প্রতীক বাংলা বর্ণমালায় মোট কতটি? যৌগিক স্বরধ্বনি নির্দেশক প্রতীক মানে যৌগিক স্বরধ্বনি নির্দিষ্ট বর্ণও আছে 25টার মধ্যে। যৌগিক স্বরধ্বনির 25টার মধ্যে ওই এবং ও, এই দুইটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি নির্দেশক প্রতীক। প্রতীক
যেটাকে আমরা প্রতীক, আর একটা বলবো কি, প্রতীক বা বর্ণ। তাহলে পাশাপাশি দুইটা ধ্বনি, যেরকম ও আর রস্বই, এটাকে আমরা কি বলি, ওই বলি। আমরা ও আর রস্বউ পাশাপাশি উচ্চারিত হইলে বলি ঔ। তাহলে ওই এবং ও, দেখো এই দুইটা কিন্তু আবার মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে। ওই এটাও মৌলিক স্বরধ্বনি, ওই এটাও মৌলিক স্বরধ্বনি, ও এটা মৌলিক স্বরধ্বনি, ও এটা মৌলিক স্বরধ্বনি। তাহলে পাশাপাশি দুইটা মৌলিক স্বরধ্বনি, এই যে একটা উচ্চারণ হইতেছে, এটাকে বলা হবে যৌগিক স্বরধ্বনি। 23টার ক্ষেত্রে আলাদা কোনো বর্ণ আমরা বের করতে পারবো না, দুইটার ক্ষেত্রে বর্ণ আছে, সেই দুইটা হচ্ছে ওই আর ও। এই জন্য বলে যৌগিক স্বরধ্বনি নির্দেশক প্রতীক বাংলা বর্ণমালায় দুইটি, উত্তর হইতেছে দুইটি। উত্তর তো তোমরা করতে পারতেছো, ভেরি গুড। উত্তর তো তোমরা করতে পারতেছো, ফাইন। ফাইন, উত্তর তো করতে পারতেছো, সাথে বিশ্লেষণগুলো নোট করো, খাতা কলম নিয়ে বসো, হুদাই কমেন্ট করো আর হুদাই টাইম নষ্ট করো না প্লিজ। খাতা কলম নিয়ে লিখো যে যে তথ্য বলতেছে। এই শব্দটা হইতেছে অন্দরমহল। অন্দরমহল শব্দটির উচ্চারণ কি হবে? অন্দরমহল হচ্ছে বাড়ির ভিতরের দিক, বাড়ির ভিতরের দিক। এই অন্দরমহলেই, অন্দরমহলেই মানুষ হইছে, এরকম চরিত্র আছে তোমাদের পাঠ্য বইয়ে বাংলা প্রথম পত্রে। অন্দরমহলের মানুষ হইছে, যেটাকে আমরা বলি মায়ের কোলে, মায়ের কোলে কোলেই যে বড় হইছে, মায়ের কোলে কোলেই যে বড় হইছে, সেটাকে আমরা জানি অনুপম। অনুপমে অন্দরমহলের লোক। নারী বংশ মানে বিয়ের সময় নারীদের পরিবার যে সেরকম পুরুষকে বিয়ে দিতে চায় যারা মায়ের কোলে কোলে মানুষ হয়েছে, মায়ের আঁচলে যে ঘুরে ঘুরে বেড়াইছে, মায়ের কথাই মেনে নিতে খুবই অনুগত, এরকম পুরুষই কিন্তু খুঁজে বেড়ায়। মানে মেয়ের পক্ষ, মেয়ের বাড়ি থেকে এরকম পুরুষই খুঁজে বেড়ায়, এবং সেটাকে সুপাত্র বলে। সুপাত্র, অনুপম দুইটা কারণে নিজেকে সুপাত্র দাবি করছিল। একটা হইতেছে সে অন্দরমহলে মানুষ, অনুপম দুইটা কারণে সুপাত্র বলছিল। তাহলে সুপাত্র হওয়ার কারণ ছিল দুইটা। সেই সুপাত্র হওয়ার কারণ দুইটা কি, অনুপম যে সুপাত্র এটার কারণ ছিল দুইটা, সে কারণ দুইটা কি? একটা ছিল কি, সে মায়ের কোলে বড় হয়েছে, তার মানে কি অন্তঃপুরের শাসন, যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে, অন্তঃপুর। অন্তঃপুর, ওই অন্তঃপুরটাই হচ্ছে অন্দরমহল, অন্তঃপুরটাই হচ্ছে অন্দরমহল। অন্তঃপুরের শাসনে বড় হয়েছে, এটা একটা গুণ ছিল অন্তঃপুরের শাসন, এটা একটা গুণ ছিল। সুপাত্র হওয়ার দ্বিতীয় গুণ কোনটি দেখি, অনুপমের সুপাত্র হওয়ার দ্বিতীয় গুণ, গুড, ফারিয়া লিখেছে, ফারিয়া তাফান্নুম লিখেছে তামাক খায় না। তামাক খায় না তার মানে বিড়ি সিগারেট খায় না। যদিও এখনকার সময় বিড়ি সিগারেট বা তামাক খায় না এমন পুরুষদেরকে আবার মেয়েরা সুপুরুষ মনে করে না, সুপুরুষ হইতে হইলেই নাকি এখন বিড়ি সিগারেট গাঞ্জা খাইতে হয়। মানে এটা চেঞ্জ হয়ে গেছে। এক সময় সিনেমার নায়করা কখনো বিড়ি ধরতো না, এটাই তো নায়ক ছিল, কিন্তু এখন সিনেমার নায়ক হচ্ছে সব থেকে বড় ভিলেন। তার মানে এক সময়কার ভিলেনরাই এখন সিনেমার নায়কের চরিত্রে মানে অবর্তিত হয়েছে। এই কারণে সমাজের এই ঘুণে ধরা অবস্থা তৈরি হয়েছে, সমাজের এই খারাপ অবস্থা শুরু হচ্ছে। তো অন্দরমহল শব্দটির উচ্চারণ কি হবে দেখো, অন্দর মহল, আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে। এখানে অন্দরমহল, আমরা কি অন্দরমহল বলি না, এটা উত্তর হইতেছে না। অন্দর মহল, আমরা অন্দর মহলও বলি না, অন্দর মহল বলি। তাহলে মহলের জন্য উত্তর হইতেছে না। অন্দর মহল, আমরা এটা উচ্চারণ এভাবে করি না। তাহলে প্রথমটা উচ্চারণ, দেখো উচ্চারণ তুমি যেভাবে করো ঠিক সেভাবে বানান করে লিখবা। অন, দোর, ম, হল, এটা হচ্ছে উচ্চারণ। এখন তোমাদের প্রশ্ন ছিল দুইটা, যে সুপত্র হওয়ার যে গুণ কি কি, সুপত্র হওয়ার গুণ কি কি, এটাই বাস্তব। হ্যাঁ, তালহা বলতেছে এটাই বাস্তব। ফাইন, সুপত্র হওয়ার গুণ জানলাম আমরা, অন্দরমহল শব্দের উচ্চারণ জানলাম। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন হইতেছে, এই অন্দরমহল শব্দে অক্ষর কয়টি? অন্দরমহল শব্দে অক্ষর কয়টি, এটা যদি উচ্চারণ হয়, এখানে অক্ষর আছে কয়টি আমি একটু দেখতে চাই। অন্দরমহল শব্দে অক্ষর কয়টি? আমি একটু দেখতে চাই যে তোমরা বলতে পারো কিনা, অন্দরমহল শব্দে অক্ষর আছে কয়টি। অক্ষর হচ্ছে উচ্চারণের সর্বনিম্ন ভাগ, অক্ষর হইতেছে উচ্চারণের সর্বনিম্ন ভাগ। এই অন্দরমহল শব্দটাকে উচ্চারণ করলে, আমরা বারবার বললে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজটাকে আমি ভেঙে ভেঙে কয়টা ভাগে ভাগ করতে পারি,
সেই কয়টা ভাগকে বলা হবে অক্ষর। অন্দরমহল শব্দে অক্ষর জান্নাতি বলতেছে দুইটা। আরে জান্নাতি, তুমি অক্ষরই বোঝো না, তোমার তো মাইল লাগানো দরকার সাতক্ষীরায় গিয়ে। অন্দরমহল চারটা বলতেছে বেশিরভাগ। লিমা, নাফিস, ভুইয়া, রনি, আনিসা চারটা বলছে। তারপরে ইসলামের কাফেলা, এটা আমি তো নাম জানি না। ফারিয়া মিম বলতেছে চারটা, সাবিকুন্না আর নাবিলা সবাই তো চারটাই বলতেছে। দেখো, অন, এটা হচ্ছে অন, এটা হচ্ছে দোর, এটা হচ্ছে ম, এটা হচ্ছে হোল। তার মানে অন্দরমহল শব্দে অক্ষর আছে চারটি। চারটি অন্দরমহল শব্দে অক্ষর আছে চারটি। আমরা অন্দরমহল মানে অন্তঃপুর জানলাম। অন্দরমহল মানে কি জানতেছি? অন্তঃপুর, এটা জানলাম। এখন প্রশ্ন হইতেছে, এই অন্তঃপুর শব্দের উচ্চারণ কি দেখি, লেখো। অন্তঃপুর শব্দের উচ্চারণ কি? এই যে মাঝখানে বিসর্গ আছে, তার মানে পরের বর্ণটা দ্বিত্ব হবে। শব্দের মাঝখানে বিসর্গ থাকলে তার পরের বর্ণটা দ্বিত্ব হয়, এটা আমরা জানি। তাহলে দ্বিত্ব হবে মানলাম। অন্তঃপুর শব্দের উচ্চারণটা দেখতে চাই। অন্তঃপুর শব্দের উচ্চারণটা একটু লিখবা তোমরা। মাঝখানে বিসর্গ আছে, পরের বর্ণ দ্বিত্ব হবে। মাহফুজ, ওরে দে থাবড়া দে, আমার সাতক্ষীরায় থাকে। হ্যাঁ, আমার সাতক্ষীরায় থাকে, এই যে ভুল করছে। এখন লিখছে দেখ অন্তঃপুর, এবার আবার ভুল, জান্নাতি আবার ভুল করছে। মাঝখানে বিসর্গ আছে, তাহলে অন্তঃপুর শব্দের উচ্চারণ কি ওইটা? দেখি তুই এটা গদ্যের মধ্যে আছে, তাহলে এটার উচ্চারণ কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুড, মেজবাউল ইসলাম আর আনিসা মিলি। লামিয়া, উচ্চারণ লেখার কথা, উচ্চারণ লেখো। অন্তঃপুর, গুড। তাহলে অন্তঃপুর শব্দের উচ্চারণ হচ্ছে অন তোপ পুর। অন্তঃপুর। এখন প্রশ্ন হইতেছে, তাহলে অন্তঃপুর শব্দে অক্ষর কয়টা? অন্তঃপুর শব্দে অক্ষর এই যে এক, দুই, তিন। তাহলে অন্তঃপুর শব্দে অক্ষর হচ্ছে তিনটি। তাহলে আমরা উচ্চারণ জানলাম, সাথে অক্ষরও জানলাম, অনেকগুলো তথ্য কিন্তু এখানে জানলাম। প্রশ্ন নাম্বার 8, শুদ্ধ বানান নির্ণয় করো, কোন বানানটা সঠিক। এখানে যেগুলো আছে তার মধ্যে কোন বানানটা সঠিক? আমরা জানি যে এই সমুজ্জ্বল শব্দটা আইছে থেকে উজ্জ্বল থেকে, উজ্জ্বল থেকে। তাহলে আমরা দেখতে পাইতেছি উজ্জ্বলেও একটা জল আছে, জল আছে। এখন কথা হইতেছে উজ্জ্বলের জল মানে কি পানি? না, উজ্জ্বলের জল মানে আলো বুঝাইছে। উজ্জ্বলের জল মানে আলো বুঝাইছে। তাহলে উজ্জ্বলের জলে যেহেতু আলো বুঝাইছে, আলো বুঝাইলে কি বফলা হবে? তাহলে উজ্জ্বল, সমুজ্জ্বল, প্রজ্জ্বল, প্রজ্বলন, জ্বলন্ত, যত শব্দ আছে, যে সকল শব্দে আলো বোঝাবে জলে, তাহলে সেখানে বফলা হবে। তাহলে যদি বফলা হয়, তাহলে যদি বফলা হয়, যদি বফলা হয়, তাহলে সমুজ্জ্বল এখানে বফলা হবে। এখানে বফলা তো নাই, এখানে তো বফলা নাই। তাহলে সমুজ্জ্বল বানান ভুল, সমুজ্জ্বল বানান ভুল গেল। এরপরে উচ্ছল, উচ্ছল বানানে যেহেতু জল আলো নাই, তাহলে বফলা হবে না। উচ্ছল বানানে বফলা ছাড়া হবে, উচ্ছল বানানে বফলা হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপরে মনুষ্যী, একটা শব্দ আছে মনুষ্য, এটা আমরা ধরতে পারি, কিন্তু মনুষ্যী এরকম নামে কোনো শব্দ নাই। এখানে যে যে বানানগুলো আছে সেই বানানগুলোতে সঠিক বানান হচ্ছে সূচাগ্র। সূচাগ্র। এখন দেখি, এই মনুষ্য দিয়ে আমরা বেশ কিছু তথ্য জানি। আমাদের রিটেনে একবার আমরা রিটেনের প্রশ্ন যখন সলভ করবো তখন দেখবো যে মানুষ শব্দের বিশেষণ, মানুষ শব্দের বিশেষণ উচ্ছল, সঠিক বানান হবে উচ্ছলে, বফলা হবে না পারিয়া। সূচাগ্র, এরকমই, এটাই সঠিক। এখন মানুষ সম্পর্কে আমরা আর কিছু তথ্য জানি। মানুষ শব্দ সম্পর্কে বেশ কিছু তথ্য জানি, দেখো। মনুষ্য, এই মনুষ্যী এই শব্দটা ভুল, হ্যাঁ। তাহলে মনুষ্য এটা সঠিক শব্দ। এই মনুষ্য কোন পদ? এই মনুষ্য হচ্ছে বিশেষ্য। মনুষ্য মানে নর, মানুষ, মানব। এটার আর একটা বিশেষ্য ফর্ম হচ্ছে মনুষ্য। মনুষ্যী যেটা আছে, যেটা আমরা এখানে বলতেছি, যেটা ভুল, এটা হবে না। মূলত শব্দটা হচ্ছে মনুষী, এটা হচ্ছে স্ত্রী, মানব। তার মানে মানুষের স্ত্রীবাচককে আমরা মনুষী লিখতে পারি। তার মানে মনুষ্য, মনুষী এর পুরুষবাচক, এটা স্ত্রীবাচক। আমরা যদি
মনুষ্যত্ব অ্যাড করি এখানে, এই যে শব্দ হইলো মনুষ্যত্ব, এটাও কিন্তু বিশেষ্য। মানবতা, মানুষের থাকা উচিত এমন সদ্গুণ, মানে এমন ভালো গুণ মানুষের মধ্যে থাকা উচিত, সেটাকে আমরা বলি মনুষ্যত্ব, হিউম্যানিটি। আচ্ছা, আরেকটা শব্দ আছে দেখো, যদি এটাকে বিশেষণে নিয়ে যায়, বিশেষণে নিতে হইলে আমাকে মনুসচিত, মনুষ্যচিত, মনুষ্য এর বিশেষণ, মনুষ্য এর বিশেষণ হইতেছে, বিশেষণ হইতেছে মনুষ্যচিত, যেটাকে আমরা বলি মানবোচিত, মানুষের জন্য যা উচিত বা যা শুভ। তাহলে আমরা যখন কোনো শব্দের শুদ্ধ বানান শিখব, এটা শুরু থেকে আমরা বারবার বলেছি, শুরু থেকে এটা করা উচিত ছিল তোমাদের, যদিও যে সময় আছে এখন আর ওইগুলো সব যে করা করা তোমাদের পক্ষে সম্ভব না, কিন্তু নতুন কোনো শব্দ যখন বানান শিখবা, তার অর্থ জানা, সেটা কোন পদ, বিশেষ্য নাকি বিশেষণ, এটা জানাটা খুবই জরুরি, এটা জেনে রাখা ভালো। গুড। প্রশ্ন করতেছে অনেকে, অনেকে পিডিএফ চাইতেছে। গুড। আমাদের মাহফুজ চলে আইছে, আবার রিয়াসত রানা এসেও পিডিএফ চাইতেছে। হ্যাঁ, পিডিএফ চাইতেছে, পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, রানা, ক্লাস শেষ করে তোমার ফোন দেবো, পিডিএফ কিভাবে দেবো তোমাকে জানাবো। পীর কোন ভাষার শব্দ? পীর ফার্সি ভাষার শব্দ। পীর শব্দ থেকে প্রশ্ন এখন, এই ফার্সি ভাষার শব্দ আমরা বলি, ফার্সি ভাষার আরো শব্দ দেখি বলো। ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ফার্সি ভাষায় তো অনেকগুলো শব্দ আছে, তার মধ্যে আমরা আজকে কয়েকটা জিনিস শিখি, যে জিনিসগুলো দেখে মনে হইতে পারে যে এটা আরবি শব্দ, কিন্তু এটা ফার্সি শব্দ। যেরকম আমরা জানি যে আদালত সংশ্লিষ্ট, আদালত সংশ্লিষ্ট অনেক শব্দ আছে, আদালত, এজলাস, অনেকগুলো শব্দ আছে, সেগুলা আরবি শব্দ। আদালত সংশ্লিষ্ট কলম দিয়ে লেখে, জবানবন্দি নেয়, তাহলে আদালত সংশ্লিষ্ট বেশিরভাগ শব্দই কিন্তু ফার্সি শব্দ। কিন্তু আদালত সংশ্লিষ্ট কিছু শব্দ আছে যেগুলা আরবি শব্দ, সরি, আদালত সংশ্লিষ্ট বেশিরভাগ শব্দ আরবি শব্দ, কিন্তু কিছু শব্দ আছে আদালত সংশ্লিষ্ট যেটা ফার্সির মধ্যে পড়ে। যেরকম আমরা বলতে পারি আইন, আইন ফার্সি শব্দ। দেখি তোমরা আরো কিছু ফার্সি শব্দ লেখো, আমি সেগুলো লিখবো। গুড। ফার্সি শব্দ দেখতে চাই। আমি আদালত সংশ্লিষ্ট ফার্সি লিখতেছি, আইন, এটা ফার্সি শব্দ। এরপরে নালিশ, নালিশ, নালিশ এটা ফার্সি শব্দ। তারপরে কোনো অপরাধীকে, দোষী সাব্যস্ত কাউকে বা কোনো ভিকটিমকে, মানে দোষ করেছে বলে মনে হয়, পুলিশ সন্দেহ করে তাকে ধরে, ধরে নিয়ে যায়, এই যে পুলিশের যিনি নিয়ে যাচ্ছেন, দারোগা, হ্যাঁ, দারোগা নিয়ে যাচ্ছেন, এই দারোগা কিন্তু ফার্সি শব্দ। তাহলে আইন, নালিশ, এগুলা হচ্ছে দারোগা, এগুলো কিন্তু ফার্সি শব্দ। ফাইন, তোমরা অনেকে লিখছো। ফাইন। তাহলে আইন, নালিশ, দারোগা এগুলো ফার্সি শব্দ। পীর ফার্সি ভাষার শব্দ। শব্দের উৎস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শব্দ উৎস থেকে ঢাবিতে প্রশ্ন হয়, হবে ধরে নাও শব্দের উৎস থেকে। এবং বাংলা প্রথম পত্রের বইয়ে ব্যবহার করা হয়েছে এরকম শব্দ থেকে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন হয়। চুক্তিপত্র কোন সমাস? দেখো, গুগলে সার্চ করলে তোমাদেরকে কিন্তু অনেক সময় মিসগাইড করবে। চুক্তিপত্র, এটা তুমি গুগলে সার্চ করলে অনেক জায়গায় পাবা চুক্তির পত্র, আবার অনেক জায়গায় পাবা যে চুক্তি বিষয়ক পত্র। তো চুক্তিপত্র মূলত পত্র, এটাই তো পরপদ, পরপদ। এবং এটার ব্যাজ বাক্য হইতেছে, ব্যাজ বাক্য হইতেছে চুক্তি বিষয়ক যে পত্র, তাকে বলা হয় চুক্তিপত্র। তাহলে চুক্তি বিষয়ক পত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার চুক্তি হইতেছে পূর্বপদ, পূর্বপদ, আর পত্র হইতেছে পরপদ, পত্র হইতেছে পরপদ। তাহলে পূর্বপদ চুক্তি, পরপদ হচ্ছে পত্র। চুক্তিপত্র যখন আমরা বলি বা বুঝি, তখন সেটা তো পত্রই বোঝায়, কোনো কাগজই তো বোঝায়, একটা চিঠিই তো বোঝায়। তাইলে পূর্বপদের অর্থ না, পরপদের অর্থ প্রদান। পরপদের অর্থ প্রধান আছে এরকম সমাস কি কি? এরকম কি কি সমাস আছে যেখানে পরপদের অর্থ প্রধান আছে? পরপদের অর্থ প্রধান আছে, পরপদ প্রধান, পরপদ প্রধান, এরকম সমাস আছে তিনটা। পরপদ প্রধান সমাস আছে তিনটা, আমরা জানি। সরি, আমরা তো, হ্যাঁ, পরপদ প্রধান এরকম সমাস আছে তিনটা।
পরপদ প্রধান এরকম সমাস আছে তৎপুরুষ। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। পরপদ প্রধান এরকম সমাস আছে দ্বিগু। দ্বিগু সমাসে পরপদ প্রধান। পরপদ প্রধান এরকম সমাস আছে কর্মধারায়। তার মানে আমরা দেখতে পাইলাম যে চুক্তিপত্রে, পত্রই বুঝাইছে, তার মানে পরপদের অর্থটাই বুঝাইছে। এরকম পরপদ প্রধান সমাস আছে তিনটা, ছয়টা সমাসের মধ্যে। মোট ছয়টা সমাসের মধ্যে দ্বন্দ্বতে দুইটাই প্রধান, বহুব্রীতে দুইটার কিছুইটাই না, আর অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান। এই তিনটার বাইরে আর তিনটা আছে। এই তিনটার বাইরে কি কি? তৎপুরুষ, দ্বিগু আর কর্মধারায়। এই তৎপুরুষ, দ্বিগু, কর্মধারায় তিনটাতেই পরপদের অর্থ প্রধান। এখন তিনটাতে যেহেতু পরপদের অর্থ প্রধান, আমরা একটু দেখি এখানে আমরা কি বলবো। চিত্ত বিষয়ক পত্র, তাহলে আমরা তৎপুরুষ কইতে পারি দ্বিগু। দ্বিগু তো এখানে সংখ্যা তো নাই, তাহলে দ্বিগু এখানে হচ্ছে না। তৎপুরুষ বা কর্মদ্বারায় হইছে, হইতে পারে। এখন আমরা জানি তৎপুরুষের পূর্বপদ থেকে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়। আমরা জানি যে তৎপুরুষ সমাসে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়। তাহলে চুক্তি বিষয়ক যে পত্র, এর পূর্বপদের চুক্তি, এখান থেকে কি কোনো কিছু লোপ পাইছে চুক্তিপত্রে গিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদ থেকে এখানে বিভক্তি লোপ পাই নাই, তাহলে তৎপুরুষ হইতেছে না, হইতেছে কি? কর্মধারায়। এখন কর্মধারায় চুক্তি বিষয়ক যে পত্র, কর্মধারার মধ্যে আবার কোন কর্মধারায়? উপমান, উপমিত এবং রূপক হওয়ার সুযোগ নেই, কারণ উপমান, উপমিত এবং রূপক হইতে হইলে তুলনা বা অভেদ কল্পনা হইতে হবে, সেরকম রূপ ন্যায় মতো এগুলা এখানে পাচ্ছি না। তাইলে ওইটা হইতেছে না। সাধারণ কর্মধারায় হইতে পারে। সাধারণ কর্মধারায় ছাড়া একটা কর্মধারায় আছে, আমরা জানি মধ্য পদলোপী কর্মধারায়। চুক্তি বিষয়ক যে পত্র, এখানে বিষয়ক যে এটা লোপ পেয়েছে সমস্ত পদে গিয়ে, তাহলে মাঝখানের পদ লোপ পাইলে সেটাকে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে চুক্তিপত্র কোন সমাস? এটা কর্মধারয় সমাস। এবং কর্মধারয়কে আমরা কি বলবো? মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সাধারণ কর্মধারায় না, সাধারণ কর্মধারায় না, এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অব্যয়ীভাব সমাস চুক্তিপত্র। তুমি কি জান্নাতি ইচ্ছা করে উল্টাপাল্টা লিখতেছো নাকি? সত্যি সত্যি তো তুমি মাইর খাওয়া দেখছি। ওকে, পরের প্রশ্নে যাই, আমরা অন্য আলাপে না যাই, পড়ালেখার মধ্যে থাকি। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে? তরি তরকারির মধ্যে তাকেও কেনা যায় কিনা? আমরা জানি মাসে মাসে হাটে তরি তরকারি বিক্রি করে। তো তরি তরকারি বিক্রি করে, খরিদ্দার থাকে। তরি তরকারির একটা বিনিময় মূল্য আছে। তাহলে মাসি পিসি সাধারণত না সমাজে নারীদের যখন অভিভাবক থাকে না, স্বামী থাকে না, পুরুষ থাকে না সমাজে তার পক্ষে কথা বলার, তখন ওই নারীদেরকে সমাজ, মানে আমাদের সমাজ ব্যবস্থায় এরকম যে ওই সমাজ ওই নারীদেরকে সহজে কেনা বেচা করা যায় এটাই মনে করে পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ এটাই মনে করে যে তাদেরকে সহজে কেনা বেচা করা যাবে, সহজে তাদেরকে পাওয়া সম্ভব, তাদেরকে সহজে কন্ট্রোল করা সম্ভব, তাদেরকে উম, জোর করে তাদের উপরে অন্যায় অত্যাচার করা সম্ভব, জোর করে তাদের ধন সম্পদ লুটে নেওয়া সম্ভব। এটা সহজ মনে করে আমাদের সমাজ ব্যবস্থাই এরকম। এই যে বাক্যটা, এই বাক্যটিতে চরিত্রগুলোর অন্তর্জগতে কোন সত্তা আছে? এই যে আমরা চরিত্রের ভিতরে এই যে বৈশিষ্ট্য দেখতে পাইতেছি, যে যেহেতু মাসি পিসির অভিভাবক, পুরুষ অভিভাবক নাই, যেহেতু তারা নিজেদের কামাই নিজেরা করে চলে, পরিশ্রম করে, ঠিক আছে, একটা সংগ্রাম তারা করছে ঠিকই, কিন্তু তারা তো নারী। এই নারীদেরকে সহজে কেনাবেচা করা যাবে তরিতরকারির মতো, এই চিন্তাটা আমাদের আদিম সমাজে, আমাদের সমাজে আদিকাল থেকে ছিল, এখনো আছে। পুরুষতান্ত্রিক সমাজের এটা স্বাভাবিক প্রবৃত্তি যে এটা নারীদের কাছে এটা করা এটা সম্ভব। তার এখানে শোষণ সত্তা হইতে পারে, হিংস্র সত্তা এখানে নাই, মানবিক সত্তা তো হইতেছে না। তাহলে শোষণ সত্তার আদি সত্তা এই দুইটার মধ্যে একটা হইতে পারে। এখন শোষণ সত্তা তো এখানে নাই, তরিতরকারির মধ্যে বেচা কেনার মধ্যে তো কোনো শোষণ নাই। শোষণ হইতে কেমন হইতে হইতো? শোষণ হইলে এমন হইতে হইতো যে সে এটা পাবে কিন্তু ওটা দিচ্ছি না, তার জমি জায়গা আমি উম, জোর করে তার কাছ থেকে কেড়ে নিচ্ছি, তাকে আমি কাজ করাইতেছি কিন্তু তার পারিশ্রমিক যেটা পাওয়ার কথা বিনিময় সেটা দিচ্ছি না। এটা হলে শোষণ হইতো। তাহলে এখানে এই পুরুষের এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাকে বলবো আমরা পুরুষের আদি সত্তা, মানে স্বাভাবিক সত্তা। পুরুষতান্ত্রিক সমাজের পুরুষ মানুষের আদিম
মানে আদি যে মনোবাসনা, সেটাই হচ্ছে আদিসত্তা। তাহলে এখানে উত্তর হবে আদিসত্তা। মেয়েটা ঘাড় হেট করে দাঁড়াইয়া রহিল, বাক্যে কোন মেয়ের কথা বলা হইতেছে? ঘাড় হেট করে দাঁড়িয়ে ছিল কে? ঘাড় হেট করে দাঁড়িয়ে থাকার কথা শুনলেই আমাদের কাছে মনে হইতেছে এটা কি জমিলা হবে, নাকি নাকি এটা রহিমা হবে, নাকি আমেনা বিবি হবে, এরকম নাকি এইটা বিলাসী হইতে পারে। এটা অনুপমের কল্যাণী তো হওয়া সম্ভব না, কারণ কল্যাণীর চরিত্রের মধ্যে আমরা এরকম ঘাড় হেট করে দাঁড়ার কথা দেখি না। আবার আমরা জানি মাসি পিসি গল্পের আলাদিত এরকম নরম চরিত্র, নির্যাতিত হয়েছে এরকম চরিত্র। তাইলে এটা কি আলহাদি হবে? এরকম হইতে পারে। কিন্তু ঘাড় হেট করে দাঁড়াইয়া রহিল, এটা বিলাসী গল্পের কথা। আমরা একটু দেখার চেষ্টা করি যে বিলাসী গল্পের কোন জায়গায় এই ঘাড় হেট করে দাঁড়িয়ে থাকার কথা আছে। বিলাসী গল্পে আমরা জানি যে মৃত্যুঞ্জয়ের বন্ধু হচ্ছে ন্যাড়া। ন্যাড়া মৃত্যুঞ্জয়কে অসুস্থ অবস্থায় দেখতে গেছিল, কারণ ছোটবেলায় তো ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অনেক কিছু খাইছে, অনেক মিষ্টি টিষ্টি খাইছে, টাকা পয়সা নিয়েছে। তো দেখতে গেছে, কেউ দেখতে যায় নাই, সেখানে গিয়ে দেখে বিলাসী তার সেবা শুশ্রূষা করতেছে। সেখানকার ঘটনা মুখের মধ্যে চাইবা মাত্র টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইয়ার শরীরের আর কিছু জরিমা নাই। গুড। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে বিলাসী সম্পর্কে বলা হয়েছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো অবস্থা হয়েছে বিলাসীর। হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, এতটুকু নাড়াচাড়া করতে গেলে ঝরিয়া পড়বে। বাইরের দিক থেকে দেখতে খুব কোমল মনে হচ্ছে, খুব কোমল দেখতে মনে হচ্ছে, খুব সুন্দর মনে হচ্ছে, স্নিগ্ধ মনে হচ্ছে। কিন্তু স্পর্শ করলে ফুলদানিতে অনেকদিন ধরে যেরকম বাসি ফুল ফুলদানিতে ভিজিয়ে রাখলে যেরকম বাইরের দিক থেকে সতেজ মনে হলে, স্পর্শ করলে তার পাপড়ি ঝরে পড়ে, ঠিক সেরকম বিলাসীর অবস্থা। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে? নেড়া। এই যে নেড়াকে যখন জিজ্ঞাসা করছে, বলিলাম হু। মৃত্যুঞ্জয় কহিল, বসো। মৃত্যুঞ্জয় নেড়াকে বসো এটা বললো। বলার পরে তখন কি অবস্থা? তখন বলা হয়েছে মেয়েটি ঘাড় হেট করে দাঁড়াইয়া রহিল। এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে বিলাসী। আমরা এই জায়গায় আরো কিছু তথ্য দেখি, ইম্পর্টেন্ট হইতে পারে। মৃত্যুঞ্জয় দুই চারটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। তাহলে এই যে 1.5 মাস ধরে সে বেডে পড়ে আছে, 1.5 মাস ধরে সে বেডে পড়ে আছে, আর কতদিন ধরে সে কথা বলতে পারতেছে, এই তথ্যগুলো কে দিয়েছে? এই তথ্যগুলো দিয়েছে মৃত্যুঞ্জয়। এবং এই জায়গা থেকে এমসিকিউ আসে, তোমরা দেখবা এই জায়গা থেকে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কি কি এমসিকিউ? সে শয্যাগত মানে বেডে পড়ে আছে কতদিন ধরে? প্রায় 1.5 মাস। তা 1.5 মাস ধরে সে বেডে পড়ে আছে, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আর অজ্ঞান অচৈতন্য, একবার অজ্ঞান হয়ে পড়েছিল কতদিন? 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল। এইটা তথ্যগুলো আমাদের এমসিকিউ হিসেবে ইম্পর্টেন্ট হইতে পারে। তাইলে এই আহ, কে ছিল, সেটা হচ্ছে উত্তর হবে বিলাসী। কনফিউজিং কোশ্চেন আমি পারি নাই বলতেছে, কনফিউজিং কোশ্চেন পারো নাই বলতেছে। দেখো, আমার কিন্তু দম আছে, আমার কিন্তু আগ্রহ আছে। এরকম আমরা আজকে আছি 12 নম্বর প্রশ্নে। আমরা এখনো এরকম 33টা প্রশ্ন, 33টা প্রশ্ন সলভ করব। এবং আমরা একটা প্রশ্নের সাথে অনেক তথ্য শিখছি। আমি আশা করব যে তোমরা আমার মতো দম নিয়ে, আমার মতো এরকম আগ্রহ নিয়ে, আমার মতো এরকম উদ্যম নিয়ে ক্লাসের শেষ পর্যন্ত থাকবে। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, মানব কল্যাণ প্রবন্ধে মানব কল্যাণকে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে? কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে মানে কি বলা হয়েছে? কি বলা হয়েছে এখানে? মানব কল্যাণকে কি নাম দেওয়া হয়েছে? কি নাম দেওয়া হয়েছে? আমরা জানি মানব মানব কল্যাণ প্রবন্ধে মানব কল্যাণকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। এখানে যেগুলো আছে, মানব কল্যাণ স্বয়ম্ভু নিজে নিজে করতে পারে, এটা তো হইতে পারে না। মানব কল্যাণ শ্রেষ্ঠ কাজ, এটা কি বলা হয়েছে মহৎ ফসল? মহৎ ফসল তো অন্য কিছু। জাগতিক ধর্ম বলা হয়েছে মানব কল্যাণকে। যে বাক্যে বলা হয়েছে সেই বাক্যটা একটু আমরা দেখি। মানব কল্যাণ বলা হয়েছে, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়। মানব কল্যাণকে আমরা অলৌকিক বলতে পারি না, এটা অবাস্তব কিছু না, এটা সম্ভব, বাস্তবে আছে। জাগতিক মানব ধর্ম মানে এটা ইহকালীন মানুষের মধ্যে আছে এরকম একটা মানব ধর্ম, মানুষের চরিত্র বা বৈশিষ্ট্যের মধ্যে আছে এমন একটা ধর্ম বা বৈশিষ্ট্য হইতেছে মানব কল্যাণ, যেটা জগতে পাওয়া যায়। এটা অলৌকিক না, এটা জগতে পাওয়া যায়, জগতে আছে। তাহলে এটা সরাসরি বাক্য হিসেবে উত্তর হইতেছে জাগতিক ধর্ম। প্রশ্ন নম্বর 14, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়। এটা কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969।
ফেব্রুয়ারি 1969 কবিতা কে লিখেছেন? শামসুর রহমানের লেখা। শামসুর রহমান, শামসুর রহমানের লেখা ফেব্রুয়ারি 1969 কবিতার একবারে শেষ চরণ। এটা হচ্ছে একবারে শেষ চরণ। ফেব্রুয়ারি 1969 কবিতার একবার শেষ লাইন এইটা, যে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, স্বজন হারানোর যন্ত্রণা, আত্মত্যাগের বীরগাথা, পরাজয়ের যন্ত্রণা। দেখো, আমরা এই বারবার মনে পড়ে আমাদেরকে, আমরা এই দুইটা জিনিস আমাদের কাজ করে। একটা হইতেছে আনন্দ, আর একটা হইতেছে দুঃখ। 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল, সেই ঘটনা যখন আমরা মনে করি, এবং এই ঘটনা যখন 1969 এসে আমাদেরকে আবার অনুপ্রেরণা দেয় অন্যায় অত্যাচার দুঃশাসনের বিপক্ষে মাথা তুলে দাঁড়াবার, তখন এই ঘটনা, এই রক্ত দেওয়ার ঘটনা 52, এই রক্তের মাধ্যমে ভাষাকে প্রতিষ্ঠিত করার এই ঘটনা আমাদের ভিতরে দুইটা জিনিসের আহ, উদ্রেক করে। সেই দুইটা জিনিসের একটা হইতেছে আনন্দ। সে আনন্দটা কি? আমরা ভাষা তো পেয়েছি, নিজেদের ভাষাকে তো আমরা এস্টাবলিশ করতে পেরেছি, প্রতিষ্ঠিত করতে পেরেছি, মাতৃভাষার আন্দোলনে আমরা সফল হয়েছি। এটা হচ্ছে আনন্দের বিষয়। আর দুঃখের ঘটনা কি? এই সফলতার পিছনে আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ভাইকে হারাতে হয়েছে, অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। এই জীবন দেয়া, রক্ত দেয়া, এটা তো সুখের ঘটনা না। তাহলে এখানে দুঃখের ছায়াও আছে। তাহলে আনন্দের রৌদ্র যেরকম আছে, যেরকম সকালে সূর্য যখন রৌদ্র ছড়ায়, তখন রাতের অন্ধকার কেটে যায়, বিপদ কেটে গিয়ে রৌদ্র আসলে আমাদের, সেটার জন্য আমাদের সুখ সুখ। কিন্তু দুঃখের ছায়া কখনো কখনো আমরা মেঘে সূর্যকে ঢেকে দিতে পারে। মেঘে যখন সূর্যকে ঢেকে দেয়, তখন এই আলো চলে যায়, তখন সেটা আমাদের জন্য দুঃখ বা ছায়া। এই ছায়াটা আমাদের জন্য দুঃখের। তাইলে এখানে আনন্দও আছে, দুঃখ আছে। প্রশ্ন হইতেছে, দুঃখের ছায়া এখানে কিসের প্রতীক? এই প্রতীক মানে কিন্তু রূপক না, রূপক থেকে আসা প্রতীক না। এখানে বোঝানো হয়েছে মূলত দুঃখের ছায়া দ্বারা কি বোঝানো হয়েছে, কি প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। দুঃখের ছায়া দ্বারা কি প্রকাশিত হয়েছে? আচ্ছা, দুঃখের ছায়ার মধ্যে কি হইতে পারে? দুঃখের ছায়ার কি পরাজয়ের যন্ত্রণা? না। স্বাধীন পরিপূর্ণ না পাওয়ার যন্ত্রণা? এটা না। স্বজন হারানোর যন্ত্রণা, আত্মত্যাগের বীরগাথা, দুইটা হইতে পারে। দেখো, আত্মত্যাগের বীরগাথা, এখানে যেহেতু বলেছে আনন্দের রৌদ্রের মধ্যে আবার দুঃখের ছায়া, তার মানে আমি নিজে ত্যাগ করে, স্বজন হারিয়ে, জীবন মানে ভাষাকে প্রতিষ্ঠিত করে আনন্দের মধ্যে আমার একটা কষ্টের ছায়া আছে। তাহলে এখানে হবে আত্মত্যাগের বীরগাথা। মানে আমরা যে আমাদের নিজেদেরকে হারিয়েছি, নিজের ভাইকে হারিয়েছি, এই ভাইকে হারিয়ে যে মানে একটা বীরের বীরদেরকে মানে বীরের সাহসী কার্যের, যারা সাহস প্রাণ দিয়েছে, তাদের যে ঘটনা, এই বীরের যে ঘটনা, কাহিনী, সেই কাহিনীটার মাধ্যমে দুঃখের ছায়া আমরা দেখতে পাই। তাহলে আত্মত্যাগের বীরগাথা হবে উত্তর। আরে পিডিএফ পিডিএফ করে যে খুব ব্যস্ত হয়ে গেছো, পিডিএফ পিডিএফ করতে করতে তো ক্লাসে যা বোঝানো হইতেছে সেটাই তুমি বোঝো না। আরে ক্লাসটা করো। পিডিএফ তুমি নিয়ে কি করবা? ক্লাস যদি তুমি বুঝে ফেলো, সব ইনফরমেশন নোট করা থাকে, তাহলে নোট করো আগে। সোনার কবিতায় মহাকালের প্রতীক কি তোমরা জানো? যে শব্দোত্তর টিকা অংশে আমরা যখন মহাকালে যাব, কৃষক হচ্ছে শিল্প স্রষ্টা কবি, শিল্প স্রষ্টা, শিল্প স্রষ্টা হচ্ছে কৃষক। বর্ষাকালকে এখানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়নি। নৌকা এবং মাঝি, এই দুইটাই হচ্ছে মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক নৌকাও লেখা আছে, মাঝিও লেখা আছে। তাহলে এক্সাক্ট উত্তর আমরা মাঝিকে ধরতে পারি, কারণ মাঝি এক্সাক্ট, নৌকায় তো মাঝি এসে নিচে। দেখো, মহাকাল হিসেবে আমি নৌকাকে ধরতে পারি, নৌকায় মাঝি আসছে, মাঝি এসে ধানগুলো গ্রহণ করছে। মহাকালের প্রতীক তোমরা বিশ্লেষণ করলে, বই পড়লে দুইটাই পাবা, নৌকা মহাকালের প্রতীক, মাঝিও মহাকালের প্রতীক। তাহলে লিখবা কি? এক্সাক্ট উত্তর হইতে পারে মাঝি। মাঝিকে আমি আমার পার্সোনালি যথার্থ মনে করতেছি, কারণ মাঝি তো এসে সোনার ধান গ্রহণ করছে, নৌকায় উঠাইছে। তাহলে দুইটা প্রতীক হইলে আমরা মাঝিকে উত্তর হিসেবে দিতে পারি। আমার দৃষ্টিতে দুইটাই উত্তর, মাঝিটা হচ্ছে সব থেকে কাছাকাছি উত্তর। এই 15টা প্রশ্নের সাথে রিটার্ন ছিল কি আমরা সেটা একটু দেখি। রিটেন আমরা দিয়েছি যে বিদ্রোহী কবিতা। আমি কয়েকটা জিনিস আমাদের কাছে মনে হচ্ছে, আমি আমাদের পেইড ব্যাচগুলোতে গতকাল দিয়েছিলাম। ঢাবিতে এবার বিদ্রোহী কবিতা, সোনার তরী কবিতা, বিদ্রোহী কবিতা, সোনার তরী কবিতা, কিংবদন্তির কথা বলছি কবিতা,
কিংবদন্তির কথা বলছি, এই তিনটা কবিতা এর সাথে, এর সাথে বিলাসী। আমার কাছে মনে হইতেছে, আমি জানি না, এটা বলবো না যে সবাই যেটা বলে যে অবশ্যই এখান থেকে আসবে, না, এই চাপাবাজি আমার দ্বারা হবে না। আমার কাছে মনে হইতেছে যে ঢাবিতে এবার রিটেন এই চারটা টপিকের মধ্যে থেকে আসতে পারে, বিদ্রোহী কবিতা, সোনারতরী কবিতা, কিংবদন্তির কথা বলছি, আর বিলাসিত আসতে পারে। আমরা নর্মালি এইগুলোকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের মডেল টেস্টের কোশ্চেন বা অন্য কোশ্চেন গুলো করেছি। তোমরা দেখবা যে অনেক প্রশ্ন হয়েছে বিলাসী থেকে, বিদ্রোহী থেকে অনেকটা প্রশ্ন হয়েছে, লাস্ট মডেল টেস্টের প্রশ্ন আমরা সোনারতরী থেকে দিয়েছি, আমি কিংবদন্তির কথা বলছি থেকে প্রশ্ন হয়েছে। তাহলে এখানে যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমরা জানি যে উদ্দীপকের মধ্যে থেকে উচ্চারণ আসে, স্কন্ধ আর নিক্ষত্রিয় এই দুইটার উচ্চারণ, এই উচ্চারণ হচ্ছে স্কন্ধ, স্কন্ধ উচ্চারণ হচ্ছে এরকম, স্কন্ধ উচ্চারণ এরকম, আর নিক্ষত্রিয়, নিক্ষত্রিয়, এটা হচ্ছে নিক্ষত্রিয় শব্দের উচ্চারণ। সম্ভবত আমি তোমাদের কোনো জায়গায় আমার খেয়াল নেই, নক্ষত্রীয় উচ্চারণে দুইটা খ দিয়েছি সম্ভবত, কোন এক জায়গায় দিয়ে ফেলছি কিনা আমার এক্সাক্ট মনে নাই। যদি দিয়ে থাকি তাহলে ওটা ভুল ছিল, নক্ষত্রীয় উচ্চারণে আগে ক হবে তারপরে খ হবে। পরশুরামকে তার সম্পর্কে যা জানা লাগে শব্দ অথবা টিকা অংশে আছে। তোমরা দেখবা গতবার যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নে মানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা জিনিসের ব্যাখ্যা দিতে বলেছে। তাইলে কোন একটা পৌরাণিক চরিত্র আছে, যেহেতু বিদ্রোহী, বিভীষণ বন্দ্যোপাধ্যায়, মেঘনাদ, এরকম বেশ কিছু জায়গায় চরিত্র আছে, তাহলে চরিত্র বিশ্লেষণ থেকে প্রশ্ন হইতে পারে, এবং সেই ঘটনা বা বিশ্লেষণটা অবশ্যই শব্দ বা টিকা অংশে আছে, সে জায়গা থেকে হওয়ার সম্ভাবনা আছে। পদ্যাংশটিতে কবির বিদ্রোহ কাদের বিরুদ্ধে? আমরা জানি যে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এর বিদ্রোহ। বিদ্রোহের স্বরূপ, স্বরূপ মানে বিদ্রোহের চেহারা। এইখানে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখেছো, আমরা যখন খাতা দেখলাম তোমাদের অনেকেই, যে কবি বিদ্রোহ যতদিন মানে অপশাসন শেষ না হবে ততদিন উনি বিদ্রোহ দেখাতে চান, উনি অপশাসনের সমূলে উৎপাটন করে তবে শান্ত হইতে চান, এই বিদ্রোহ সর্বাত্মক, এরকম অনেক ঘটনা লিখছো। এই ঘটনা কিন্তু চাই নাই। আমি আবারও বলি, রিটেন মানে যেটা চাইছে উত্তর, তোমাকে সেটা উত্তর করতে হবে। এখানে বিদ্রোহের স্বরূপ মানে বিদ্রোহ চেহারাটা কেমন, উনি বিদ্রোহ প্রকাশের জন্য পৌরাণিক চরিত্র ব্যবহার করেছেন, উনি শিবের ধৈর্যটি এলোকেশী ঝড় ব্যবহার করেছেন, উনি বিদ্রোহ প্রমাণ করার জন্য উনি কখনো বলেছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এক হাতে বাঁশের বাঁশরি মানে আমি, যেখানে প্রেম বা আবেগ দিয়ে প্রকাশ করতে হবে সেটা আমি আবেগের বশবর্তী হব, প্রেম দিয়ে মানুষকে গ্রহণ করব, আবার যেটা অন্যায় দুঃশাসন সেখানে আমি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বো। তাহলে ওখানে প্রেম এবং বিদ্রোহের কথা আছে। এখন বিদ্রোহের চেহারাটা কেমন? বিদ্রোহ চেহারাটা মূলত সর্বাত্মক, সব ধরনের অনুষঙ্গ এখানে আছে। পৌরাণিক অনেকগুলো চরিত্র, যে চরিত্রগুলোর কোন চরিত্রের ভিতরে কোমলতা আছে, কঠোরতা আছে, কোমলতা এবং কঠোরতা দুইটাকেই উনি একসাথে সমকীর্ণ করেছেন, করেই বিদ্রোহ প্রকাশ করেছেন। তার মানে বিদ্রোহটা কেমন এই বর্ণনা দিতে হবে, বিদ্রোহ দিয়ে কি করবেন এটা না। আমি আবারও বলি, তোমরা অনেকে তাই করছো, বিদ্রোহ চেহারাটা কেমন এটা বর্ণনা করতে হবে, বিদ্রোহ দিয়ে কি কি করতে চাইছেন এটা কিন্তু এই প্রশ্নের উত্তরে না। Good. এর পরের প্রশ্ন, গদ্যাংশটি থেকে, সরি, পদ্যাংশ থেকে, যেখানে একটা গদ্য দেয়া আছে এই গদ্যাংশ থেকে নিম্নলিখিত বাক্যগুলো বিশেষণে পরিবর্তন করো, এটা ছিল। আমরা এখানে দেখছি গ্রাম, গ্রাম এটা বিশেষ্য, বিশেষ্য এর বিশেষণ হচ্ছে, আমি শুধু বিশেষণটা লিখলাম গ্রাম্য, গ্রাম্য বিশেষণ। উচ্ছ্বাস এটা বিশেষ্য, এর বিশেষ্য বিশেষণ হচ্ছে উচ্ছ্বসিত। দেখো উচ্ছ্বাস বানানে আকার আছে, কিন্তু উচ্ছ্বসিততে কিন্তু আকার হবে না, উচ্ছ্বসিত। এরপরে কণ্টক মানে কাটা, এর বিশেষণ হচ্ছে কণ্টকিত, কণ্টকিত বা কণ্টকময়। এটা মানুষ এটা বিশেষ্য, এর বিশেষণ হচ্ছে মানসিক, মানসিক। শঙ্কা এর বিশেষণ হচ্ছে শঙ্কিত। এইগুলো হচ্ছে এটার বিশেষণ। আমরা এই বিশেষ্য বিশেষণ বিপরীত শব্দ থেকে রিটেনে প্রশ্ন আসছে দেখি। এরপরে একটা সারমর্ম ছিল, সারমর্মের অংশটা নেওয়া হয়েছে ঐকতান কবিতা থেকে। ঐকতান কবিতায় আমরা জানি, এটা তোমাদের শর্ট সিলেবাস, ফুল সিলেবাসেও নাই, বাইরের, এর আগে সিলেবাসে ছিল। ঐকতান কবিতায় আমরা জানি রবীন্দ্রনাথ তার শেষ জীবনে এসে, রবীন্দ্রনাথ ব্রতজন সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ যাদের দ্বারা সভ্যতা নির্মিত হয়,
সবার সাথে মিশতে পারে নাই, সাধারণ মানুষের সাথে মিশতে পারে নাই। দূর থেকে উঁচুতে বসে ছোট্ট একটা বাতায়ন বা জানালা দিয়ে সে দেশে দেখছে নিচে। এটা তার শেষ জীবনে গিয়ে নিজেকে, নিজের অন্তরকে পুড়িয়েছে, কষ্ট দিয়েছে। তাই বলছে একটা সভ্যতা নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করে, তাঁতি কৃষক সবাই কাজ করে, পরিশ্রম করে। আমরা যদি তাদের কাছে না যাই, তাদের সম্পর্কে না জানি, তাইলে এই সভ্যতা পরিপূর্ণ হবে না। তাদের জীবনের সাথে, তাদের আত্মার সাথে মিলে গেলে, জীবনের সাথে জীবন মিলে গেলেই একটা মানব সমাজ পরিপূর্ণ সমাজ হিসেবে দাঁড়াবে। এটাই হচ্ছে এই অংশটার সারমর্ম। এরপর একটা অনুবাদ ছিল। অনুবাদ তোমরা একটু এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবা, অনুবাদ তো কঠিন কিছুই না। অনুবাদ মনে রাখবা, অনুবাদ থেকে প্রশ্ন হবে, এবং সেটা কন্টেম্পোরারি, খুব রিসেন্ট টাইমের যে কোনো একটা বিষয় থেকে প্রশ্ন হবে। যেটা গত বছর হয়েছিল, গত বছর জুলাই বিপ্লব নিয়ে হয়েছিল। তাহলে এই বছর রিসেন্ট টপিকের মধ্যে কি আছে? নির্বাচন আছে। এই বছর জুলাই বিপ্লবের মধ্যে জুলাই বিপ্লব রিলেটেড অনেক কিছু আছে। জুলাই সনদ আছে। আহ, বিপ্লবের বিষয়টাও এসে যাইতে পারে। এরপর নির্বাচন, আহ, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে গণভোট, এই রিলেটেড টপিক থেকে হয়তো অনুবাদ আসতে পারে, এবং যেটা আহ, মানে রিসেন্ট টাইমে পত্রিকায় প্রকাশিত হয়েছে এরকম কোন একটা আর্টিকেল তুলে দিতে পারে। রিসেন্ট টাইমের টপিক সেটা একটু তোমরা প্র্যাকটিস করবা। আমরা এখন যাই সেট টু এ। সেট টু এ যাওয়ার আগে তোমাদের প্রতি পরামর্শ হইতেছে, আমরা যেহেতু আরো বেশ কিছুক্ষণ থাকবো, তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে একটু পানি খেয়ে নাও। হ্যাঁ, 10 সেকেন্ড পানি খেয়ে নাও। তোমরা কমেন্টের মধ্যে এসে অতিরিক্ত আলাপ, নিজেদের আলাপ, বিভিন্ন রকম আলাপ টালাপ খুব ছেড়ে নিতেছো। পানি খাইছো কিনা, তোমার প্যাটার্নটা পরিবর্তন করছো কিনা, একটু চেঞ্জ চেঞ্জ হয়ে বেশ আরো কিছুক্ষণ থাকতে হবে এই প্রস্তুতি নিয়ে। আবার তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থাটা একটু পরিবর্তন করছো কিনা একটু লেখো, সেটা দেখতে চাই। আমরা সেট টু এ যাই। অভ্যাগত শব্দটির সমার্থক শব্দ কি? অভ্যাগত শব্দটির অর্থ হচ্ছে অতিথি। অতিথি, যে অতিথিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। নিমন্ত্রণ দেওয়া হয়েছে এমন অতিথি, নিমন্ত্রিত দেয়া, তাহলে কি পলাতক? পলাতক তো না, পলাতক তো শুধু হাসি নাই, ভব ঘুরে হইতে পারে না। পাগল, হ্যাঁ পাগল হইতে পারে, পাগলরাই তো পলাতক হইছে। তাহলে নিমন্ত্রিত, এখানে উত্তর হইতেছে নিমন্ত্রিত। চা খাচ্ছি স্যার, গুড। একজন বলতেছে শীতে পানি। হ্যাঁ, সংস্কার, গুম, বুলিং এগুলো আসতে পারে, হ্যাঁ ফাইন। চা খাইলে কেমন হয়? হ্যাঁ খাও, চা খাও। আমি ঢেলে দিতে পারতেছি না। এখন তো শীতে পানি, কেন শীতে পানি খাও না? শীতে পানি খাওয়া উচিত না? বলে কি? তাহলে নিমন্ত্রিত। 2 নাম্বার, প্রসিকিউটর। প্রসিকিউটর এটা খুব কমন, আমরা জানি, বলেছি যে পারিভাষিক শব্দ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। হ্যাঁ, পারিভাষিক শব্দ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আগে বলেছি। এবং পারিভাষিক শব্দের ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে পারিভাষিক শব্দ থেকে এবার প্রশ্ন আসবে। এবং রিসেন্ট টাইমে ব্যবহৃত এই যে ভোট, ব্যালট, প্রসিকিউটর, প্রসিকিউশন, এই টাইপের যতগুলো শব্দ বিভিন্ন সময় ব্যবহার হচ্ছে বারবার নির্বাচন কেন্দ্রিক, মানে বর্তমান সময় ব্যবহৃত হচ্ছে এরকম, আমরা কিছু পারিভাষিক শব্দ তোমাদেরকে দেখাবো। তার মধ্যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর বলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। তাহলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এই প্রসিকিউটরকে বাংলা কি? যদি শব্দটা হইতো প্রসিকিউশন, প্রসিকিউশন, যদি শব্দটা প্রসিকিউশন হইতো, তাহলে এই মামলা বিরোধ যারা, মানে এই মামলা বিরোধের কাজ যে করে রাষ্ট্রপক্ষ হইতো। প্রশ্নটা হইছে, প্রশ্নটা হইতেছে প্রসিকিউটর, মানে যে পার্সন এই কাজটার দায়িত্ব পালন করে তাকে কি বলা হবে? তাকে বলা হবে অভিশংসক। তাহলে প্রসিকিউটর শব্দের অর্থ হচ্ছে অভিশংসক, প্রসিকিউশন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রপক্ষ। আমরা এই কাছাকাছি প্রয়োজনীয় আরো কিছু শব্দ, এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাডভাইজার, এটা ও হবে। এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু এই শব্দগুলো তোমরা নোট করে লিখে নিও, অথবা অবশ্যই এটা পড়তে হবে। হ্যাঁ, অ্যাডভাইজার। দেখো কি কি শব্দ আমার কাছে মনে হইতেছে এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রেফারেন্ডাম, গণভোট, চার্টার মানে সনদ, প্রোক্লামেশন ঘোষণা, জুলাই ঘোষণা, প্রোক্লামেশন,
অ্যালায়েন্স জোট, এই যে জোট হইতেছে বিভিন্ন দলে, দুইয়ের সাথে তিন, তিনের সাথে আট, হ্যাঁ, আটের সাথে 12, 20 দল, বিভিন্ন রকম জোট যে হয়, এই জোট অ্যালায়েন্স। ম্যানিফেস্টো ইশতেহার, আমরা জানি যে ইশতেহার ঘোষণা করবে রাজনীতিবিদরা নিজেদের, আমি নির্বাচিত হইলে কি করব, এই আগে থেকে বলবে ইশতেহার। ব্যালট মানে ভোটপত্র। ক্যাম্পেইন চলছে, ক্যাম্পেইনিং চলতেছে বা ক্যাম্পেইন প্রচারণা নির্বাচনী। কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকা। অ্যাপ্রোভার রাজশাহী, তোমরা জানো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে শেখ হাসিনার ডান হাত, হ্যাঁ, পুলিশের প্রধান যিনি ছিলেন, উনি রাজসাক্ষী হয়েছেন। রাজসাক্ষী হতে ওনার শাস্তি কমেছে। তাকে বলা হবে অ্যাপ্রোভার। অ্যাপ্রোভার মানে হচ্ছে রাজসাক্ষী। অটোক্রেসি, স্বৈরাচার যে পালাইছে, হ্যাঁ, পালাইছে দিল্লিতে, অটোক্রেসি। এটা অটোক্রেসি। অটোক্রেসি হচ্ছে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র, অটোক্রেসি হচ্ছে স্বৈরতন্ত্র। আর অটোক্র্যাট মানে হচ্ছে স্বৈরাচার। তার মানে অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, আর অটোক্র্যাট হচ্ছে স্বৈরাচার। এটা হচ্ছে মানে যে পার্সন, সেই পার্সনকে বলা হবে স্বৈরাচার। আর এই অটোক্রেসিকে বলা হবে স্বৈরতন্ত্র, যে তন্ত্রটা গণতন্ত্রের জায়গায় হাসিনা এতদিন স্টাবলিশ করে রাখছিল। অ্যাডভাইজার, অ্যাডভাইজার ওকার হবে, ও হবে উপদেষ্টা। ইন্টারিম, আমরা জানি অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার। কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক বানান তয় তয় হবে, তত্ত্বাবধায়ক। আর রিফর্ম মানে হচ্ছে সংস্কার। তাহলে এই শব্দগুলো তোমরা একটু, তাহলে বলছে ও স্যার সরেন, আমরা সরবো তো, মামুন রাজশাক কি হয়েছে, হ্যাঁ, সরবো তো। ও স্যার সরেন। তো সরবো না, না সরে যাবো কই? তোমরা এগুলো একটু নোট করো, স্ক্রিনশট নিও, এবং এইগুলো অবশ্যই পড়ো। ও স্যার সরণ এসএস নি। তো এসএস নাও, সমস্যা নেই, আমারও সহ নাও। তাহলে প্রসিকিউটর শব্দের অর্থ হইতেছে অভিশংসক। অভিশংসক। রামিসা আইসা, তোমার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে রামিসা? রামিসা, 3 নম্বর প্রশ্ন, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশ ও ধ্বংস থেকে বাঁচার তীব্র ব্যাকুলতা। বাক্যে কার কথা বলা হয়েছে? ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি, মরণ ভীতি, সর্বনাশা, ধ্বংস থেকে বাঁচার তীব্র ব্যাকুলতা। দেখে মনে হইতেছে যে জমিলাকে যখন শায়েস্তা করতেছিল, জমিলাকে যখন শায়েস্তা করতেছিল মজিদ, ঠিক সেই সময় জমিলার অবস্থা দেখানোর জন্যই মনে হয় এটা ব্যবহার করা হয়েছে। দেখে মনে হইতে পারে যে এটা জমিলার শারীরিক অবস্থা হিসাবেই মনে হয় প্রশ্নটা হয়েছে, কিন্তু নয়। উত্তর হচ্ছে সেটা না, উত্তর হইতেছে এটা মজিদের ঘটনা। মজিদের ঘটনা। মজিদের মানে যখন জমিলার সাথে ঘটনা ওই জায়গারই, কিন্তু এটা মজিদের ব্যাপার। কিরকম ব্যাপার, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। না সমস্যা নেই, সমস্যা নেই, এসে সাজিয়া হক ও যেভাবে বলছে সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। ও স্যার সরেন এসএস নেই, এটা হইতে পারে, এটা কোনো ব্যাপার না। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখের দৃষ্টির জন্য যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনি একটা ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। তাইলে এই তীব্র ব্যাকুলতা একটা জাগছে, কিন্তু ঠিকই জমিলার চোখে কিন্তু একটা ব্যাকুলতা জাগছে। কিন্তু এই বাক্য যেটা, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণভীতি, সর্বনাশী, বাক্যটা কোথায় আছে? সে দেখে না কিছু, কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারই যেন অধিক তার গাঢ় হয়ে রয়েছে। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? চোখের সামনে অন্ধকারই যেন অধিক তার গাঢ় হয়ে রয়েছে। এটা হইলে এটা জমিলা, এটুকুও জমিলা। ঠিক আছে। তারপর হঠাৎ সে যেন ঝড় ওঠে। এই ঝড় উঠছে কি হঠাৎ করে সে, হঠাৎ মজিদ, হ্যাঁ, শুরু করছে অদ্ভুত ক্ষিপ্রতায় দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দরুদ পড়তেছে। এই দোয়া দরুদ পড়া শুরু যখন হয়েছে, এই ঝড় ওঠে। এই ঝড় ওঠাটা জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। হঠাৎ ঝড় ওঠে, এখানে ঝড় ওঠা বলতে কি বোঝানো হয়েছে? এখানে ঝড় ওঠা বলতে মজিদ যে আবার দোয়া দরুদ পড়া শুরু করছে, সেটা শুরু করছে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশা, ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। এই ঝড় উঠতেছে, দোয়া দরুদ পড়তেছে। জমিলা কোনোভাবেই এই সমাজকে মানে মোহাম্মদনগরের সবাইকে সে কন্ট্রোল করতে পারছে, জমিলাকে সে কন্ট্রোল করতে পারতেছে না। মসজিদের ভিতরে সব সময় হেরে যাওয়া, তার সাম্রাজ্য নষ্ট হওয়া, তার ভণ্ডামির মাধ্যমে তৈরি হওয়া তার যে প্রতিপত্তি, এই মানে এটা মিথ্যা ভয় যে দিয়ে সে পুরা গ্রামটাকে আচ্ছন্ন করে রাখছে সব সময়,
তার ভিতরে ভয় কাজ করে, কখন না জানি মানুষ জেনে যায়, কখন না জানি আমার এই সাম্রাজ্য ভেঙে পড়ে। এখন জমিলা তার নিজের দ্বিতীয় বউ, জমিলার সামনে গিয়ে সে খাইছে ধরা। জমিলাকে সে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। তখন এই যখন জমিলাকে কন্ট্রোল করার জন্য দোয়া দরুদ পড়তেছে এই ক্ষিপ্র গতিতে, তখন তার যে অবস্থা ছিল, তার মনের ভিতরে মনে হইতেছে না বাইরের আকাশ নীরব হয়ে আছে। তখনকার পরিবেশের বর্ণনা, দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, এই মরণ ভীতি মানে হইতেছে তার সাম্রাজ্য হারানোর ভয়, সর্বনাশের ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। এই তীব্র ব্যাকুলতা হইতেছে তার মিথ্যা যেন মানুষ জেনে না যায়। মিথ্যা জেনে গেলে তার অবস্থা খারাপ হবে, তার অবস্থার যে পরিবর্তন হবে, সে যে তার মানে তার যে অবস্থান, এই অবস্থান আর থাকবে না, ধসে পড়বে, সেটাই বোঝানো হয়েছে। তার মানে এখানে মসজিদের কথা ব্যবহার করা হয়েছে। মসজিদ। আহ গুড। আচ্ছা, এরপরের প্রশ্ন, যে নীরবতার গায়ে তা আর চুরির চিকন আওয়াজ নেই। এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারছি, এই যে নীরবতা আগে আমরা দেখলাম, এই যে নীরবতা, এখানে যে নীরবতাটা দেখছি, এই নীরবতাটা কার ছিল? জমিলার। যে নীরবতার গায়ে আর চুরির চিকন আওয়াজ নেই, দেখো জমিলাকে যখন শেষে সাইজ করা হইতেছে, জমিলার অবস্থা যখন খুবই খারাপ, তখন যে নীরবতা কাজ করছিল, সেই নীরবতার সময় তার আগের যে উচ্ছলতা, তার আগের যে মানে অদমনীয় মনোভাব, মানে সেটা তার টিনেজের স্বাভাবিক যে বৈশিষ্ট্য উচ্ছলতা, সেটা আর কাজ করছে না। সেটা বোঝানোর জন্য কিসের নীরবতার কথা বলা হয়েছে এখানে? কিসের নীরবতা? এখানে জমিলা নীরবতার কথা বলা হয়েছে। অভিধানে কোন শব্দটি পরে বসবে? দেখো, এই তিনটা মডেল টেস্টের মধ্যে এক জায়গায় আমরা আবিধানিক ক্রম থেকে প্রশ্ন দিয়েছি। আবিধানিক ক্রম তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবিধানিক ক্রম, আবিধানিক ক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ঢাবিতে একটা প্রশ্ন থাকবেই মনে হচ্ছে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে এটা বলা যায় যে আবিধানিক ক্রম থেকে ঢাবিতে একটা প্রশ্ন প্রত্যেকবারই থাকে। গতবার বি ইউনিটে ছিল না, কিন্তু অন্য ইউনিটে ছিল। তার আগের দুইবার বি ইউনিটে ছিল। তার মানে গত 3 বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় 3বারেই ঢাবিতে আবিধানিক ক্রম থেকে প্রশ্ন হয়েছে। গতবার শুধু বি ইউনিটে ছিল না, কিন্তু এ আর সি ইউনিটে ছিল। এই জন্য আবিধানিক ক্রমকে বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো কোন শব্দটি পরে বসবে, এই শব্দগুলোর মধ্যে কোনটা আমরা পরে দেখি? প্রথমটাতে আ আছে, আ আছে, আ আছে, আ আছে। তাহলে প্রথম বর্ণ যেহেতু একই, আমরা দ্বিতীয় বর্ণে যাব। দ্বিতীয় বর্ণে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি দন্তস্ব, এখানে দেখতে পাচ্ছি তালব্য স, এখানে দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ, এখানেও দেখতে পাচ্ছি তালব্য স। তাহলে তালব্য স, মূর্ধন্য ষ, দন্তস্ব, এটা সিরিয়াল কি? এটা সিরিয়াল হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এটা হচ্ছে আবিধানিক ক্রম বা বর্ণমালার ক্রমের সিরিয়াল। তো এটাই যদি সিরিয়াল হয়, তাহলে আমি তালব্য শ কে 1, মূর্ধন্য ষ কে 2, দন্ত স কে 3 ধরবো। তাইলে এখানে যে তালব্য শ আছে, এই তালব্য শ হচ্ছে 1, এটাও 1, মূর্ধন্য ষ হচ্ছে 2, আর দন্ত স হচ্ছে 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল অনুযায়ী আমরা অভিধানে আসামি, আসাতীত, আসার, আশ্রয় খুঁজলে আসামি সবার শেষে পাবো। তাহলে আসামি এই 4টা শব্দের মধ্যে সিরিয়াল হবে আসামি 4। আর আশাতীতের আশার সাথে আছে তালব্যশের সাথে আ, এখানে তালব্যশের সাথে র। তাহলে এইটা এইটা আমরা পাবো হচ্ছে এই দুইটার মধ্যে আবার আশাতীত আগে পাবো, আশ্রয় পরে পাবো, এরপর আষাঢ়। তার মানে এই 4টা শব্দ আমরা অভিধানে খুঁজলে তালব্য শ যেহেতু আগে পাবো, এটা হচ্ছে 1 নাম্বার, আশ্রয় হচ্ছে 2 নাম্বার, আষাঢ় হচ্ছে 3 নাম্বার, আর আসামি হচ্ছে 4 নাম্বার সিরিয়ালে পাবো। তাহলে যদি হয় শব্দটি পরে বসবে, উত্তর হইতেছে আসামি। উত্তর হইতেছে আসামি। এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু দেখি। এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা? সবার শেষে চাইছে, আগে না। এ 4টার মধ্যে সবার শেষে। দেখো, আশাতীত আর আশ্রয়ের মধ্যে কিন্তু আশাতীত আগে, আশ্রয় পরে, এরপরে আষাঢ়, তারপরে আসামি। এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা? এরপর নিচের কোনটি রূপমূলের উদাহরণ? রূপমূল মানে হচ্ছে শব্দমূল। রূপমূল মানে শব্দমূল। শব্দমূল মানে কি? শব্দের মূলকে কি বলা হয়? শব্দের মূলকে বলা হয় ধাতু। কোনটা ধাতু? এখানে খেলোয়াড় শব্দ, জামদানি শব্দ, শিক্ষক। খেল, খেল হচ্ছে ধাতু বা রূপমূল। এই যে হচ্ছে উত্তর। শুদ্ধ বানান নির্ণয় করো। অদ্রি, অদ্রি শব্দটি এভাবে হবে না, অদ্রি শব্দটি হবে এভাবে।
অদ্রি। অদ্রি মানে হচ্ছে পাহাড়। অদ্রি মানে হচ্ছে পাহাড়। পাহাড় শব্দের আরো সমার্থক শব্দ বলো। পাহাড় শব্দের সমার্থক শব্দ পাহাড়কে আর কি কি নামে আমরা বলতে পারি? পাহাড়কে আমরা আর কি কি নাম বলতে পারি একটু দেখতে চাই। পাহাড়কে আর কি কি নামে বলতে পারি? এই তোমরা নিজেরা জ্ঞান শুরু করছো কেন? হাবিবা, তারপরে লিমা খন্দকার, নিজেরা জ্ঞান শুরু করছো কেন? ওই পোলাপান, সারা জীবন হাসিনা আর খালেদার গ্যাঞ্জাম দেখছি। হাসিনা পালাইছে, এখন আর মহিলা মহিলার গ্যাঞ্জাম চলতেছে না, কিন্তু এখানে তোমরা মহিলা মহিলা গ্যাঞ্জাম শুরু করছো কেন? এই গ্যাঞ্জাম বাদ দাও। 7 নম্বর প্রশ্নে আমরা বলেছি অদ্রি বানানে দীর্ঘইকার হবে না, অদ্রি বানানে হ্রস্বইকার হয়। অদ্রি হ্রস্বইকার হলে তার অর্থ দাঁড়ায় পাহাড়। এখন পাহাড়ের আরো দু একটা সমার্থক শব্দ দেখতে চাই। পাহাড়ের আরো দু একটা সমার্থক শব্দ দেখতে চাই। তোমরা আহ, লিখতে থাকো। বিদরিত মানে দূর করা হয়েছে এমন। দূর করা হয়েছে এমন মানে দূরভীত হইছে, দূরীভূত হইছে। তাহলে এই বানানটা ঠিক আছে। মরীচিকা আমরা জানি রয় দীর্ঘইকার, চয় রস্বইকার হবে। মরীচিকা চন্ডালে এখানে মাত্রা দেয়া আছে মানে দন্তান্ন, কিন্তু এটা হবে মূর্ধন্য, এখানে মাত্রা হবে না। তাহলে এটা ভুল, এইটা ভুল, এইটাও ভুল। বিদরিত হচ্ছে উত্তর। তোমাদের কাছে প্রশ্ন ছিল, তোমাদের কাছে প্রশ্ন ছিল, এই ফারিয়া সব কথাবার্তা বাদ দাও। তোমাদের কাছে প্রশ্ন ছিল পাহাড় শব্দের, হ্যাঁ গুড, জান্নাতি বলছে অটল। তাহলে পাহাড়কে আমরা কি কি বলতে পারি? পাহাড়কে আমরা বলতে পারি অটল। অটল বলতে পারি আমরা। পর্বত বলতে পারি, পর্বত বলতে পারি। অচল বলতে পারি, অচল বলতে পারে। স্থাণু বলতে পারি। গিরি বলতে পারি, গুড। গিরি বলতে পারি আমরা। ভূধর বলতে পারি। ভূধর মানে পাহাড়। ঠিক আছে, ঠিক আছে। গিরি, নগ, অচল। নগ বলতে পারি, গুড। নগ হচ্ছে পাহাড়ের শব্দ। এই তো। তাহলে আমরা একটা প্রশ্নের সাথে সাথে আর যা যা শিখলাম সেটা হইতেছে আমরা পাহাড় শব্দের ভূধর, অচল, নগ, অটল, পর্বত, গিরি সবগুলো হচ্ছে পাহাড়ের সমার্থক শব্দ হিসেবে আমরা পড়লাম। সমার্থক শব্দ কিন্তু আন মানে আনসিন, খুব যে দূরের জিনিস আছে না, আসে না। কমন আমরা যা পড়ি এগুলো থেকেই প্রশ্ন হয়। একটু ঘুরিয়ে পিছিয়ে সেগুলো একটু মনে রাখা আমরা সহজে মনে রাখতে পারি। পাতা দিয়ে তৈরি পাত্র, পাতা দিয়ে তৈরি এমন পাত্রকে বলা হয় পত্রপুট। পত্রপুট বলে। দেখো এখানে বানান হিসাবেও এই সে এসেছে, তোমরা একটু মনে রাখবা যে এটা নর্মালি পাতা দিয়ে তৈরি পাত্র, এটা শব্দার্থ থেকে এসেছে। শব্দার্থের প্রশ্ন তোমরা 3 জায়গা থেকে পড়তে হবে। শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস পড়বা, ফুল সিলেবাস পড়বা। শর্ট সিলেবাস ফুল সিলেবাসের বাইরে আরেকটা বইয়ের সকল গদ্য পদ্য। এই তিনটা তোমরা বুঝতে পারছো কিনা? শর্ট সিলেবাস তোমাদের সিলেবাস, সেখানকার শব্দার্থ টিকা তো তোমরা পড়ছোই। ফুল সিলেবাসের শব্দার্থ টিকাও আমরা পড়িয়েছি, সেটা তো তোমরা পড়বা। আর বইয়ের আর যে গল্প কবিতা আছে যত, যেগুলা দেখবা 27-এর সিলেবাসে আছে, 26-এর সিলেবাসে আছে, কিন্তু তোমাদের সিলেবাস আবার ছিল না। বা 27-এর সিলেবাসের বাইরেও অনেক গল্প কবিতা আছে, বোর্ড বইয়ের মধ্যে আছে। সেখানকার শব্দার্থগুলো পড়বা, খুবই ইম্পর্টেন্ট। আনসিন ওয়ার্ড হিসেবে আসতে পারে। এটা কিন্তু বাংলা প্রথম পত্রের শব্দার্থ হিসেবে প্রশ্ন না। আনসিন একটা ওয়ার্ডের মিনিং কি অনেকবার ওই জায়গা থেকে কমন আসছে, তো সেটা একটু পড়বা। সেই জায়গা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। পত্রপুট আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, আমি তাদেরকে ভালোভাবে বলে দিয়েছি, তাদের মনে থাকার কথা। এটা একটু মনে রেখো। তালগাছ শব্দের উৎস ভাষা কি? তালগাছ খাঁটি বাংলা শব্দ, এটা বাংলা শব্দ, হ্যাঁ। তালগাছ শব্দটি খাঁটি বাংলা শব্দ। নিচের কোন শব্দটির উচ্চারণে অশুদ্ধ প্রয়োগ ঘটেনি? অশুদ্ধ প্রয়োগ ঘটেনি তার মানে কোনটা ঠিক আছে? ঠিক আছে কোনটা দেখো। প্রশ্ন, প্রশ্ন তালব্যস্যার সাথে ন আছে। তালব্যস্যার সাথে ন আসলে ইংরেজি এস এর মধ্যে উচ্চারিত হয়, আর ইংরেজি এস এর মধ্যে উচ্চারিত হইলে দন্তস্ব লিখতে হয়। তাহলে প্রশ্ন না, এটা হবে প্রশ্ন, দন্তস্ব হবে। এরপর এটা নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকায় তেল বলে, কিন্তু আসলে এটা তেল না, এটা আসলে তেল। তাহলে এটা হবে তেল, এটা তেল হবে।
ওই এলাকায় এটা তেল বললেও এটা তেল হবে। এরপরে অসহায়, এটা ঠিক আছে, এটা উত্তর ঠিক আছে, এই দুইটা ঠিক নাই। নো বিন এর শেষে হসন্ত হবে, তাই ঠিক নাই। তাইলে 3 নম্বরটা উত্তর, অসহায়। অসহায় এটাই হচ্ছে উত্তর। তাহলে উচ্চারণ কিন্তু গুরুত্বপূর্ণ, উচ্চারণ পড়বা, কোনটা শুদ্ধ শুদ্ধ না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র, এটা আমরা জানি যে অনুপমের কথা। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন, দেখো আমি যদি এই পর্যন্ত গিয়ে থেমে যাই, এই পর্যন্ত গিয়ে যদি আমি থেমে যাই, বাক্যটা কি শেষ হয়েছে? কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন, বাক্যটা কি শেষ হয়েছে? মনে হচ্ছে না যে এর পরে যেন কিছু একটা আছে? তাহলে এটা অপূর্ণ বাক্য, কমা আছে। অপূর্ণ বাক্যের পরে কমা থাকলে ওই বাক্যটাকে বলা হয় জটিল বাক্য। জটিল বাক্যকে আমরা আরেক নাম রাখতে পারি, যেটাকে বলে মিশ্র বাক্য। তাহলে এটা সরল বাক্য না, যৌগিক বাক্য না। যৌগিক বাক্য হইলে কমার আগে পরে আলাদা স্বাধীন হইতো। তাহলে এটা অপূর্ণ বাক্য না, জটিল বাক্য। তাহলে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, এই টোটালটা জটিল বাক্য। জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য। সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবেন না, বাক্যটিতে রেইনকোট গল্পে সাবঅর্ডিনেট বলতে কাকে বোঝানো হয়েছে, সাবঅর্ডিনেট বলতে এখানে নুরুল হুদাকে বোঝানো হয়েছে। এটা মানে জ্ঞানমূলক উত্তর, যেহেতু এটা নিয়ে আলোচনা করতেছি না। চির উন্নত মম শির বাক্যটিতে কবি কোন সত্তার বহিঃপ্রকাশ ঘটেছে? চির উন্নত মম শির, মম মানে হচ্ছে আমার, শির মানে মস্তক বা মাথা, আর চির উন্নত মানে এটা ফিক্সড, সব সময় উপরে, সব সময় উন্নত। আচ্ছা, আমার মাথা সব সময় উপরে, আমি কখনো কারো সামনে নত হই না, কখনো কারো সামনে আমি মাথা ঝুঁকি না, এর মানে কি? আমি কনস্ট্যান্ট ফিক্সড হয়ে গেছি, আমি কখনো হারবো না। আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনো কারো সামনে অনুগত হব না, অন্যায়ের সামনে। তাহলে চির উন্নত মামশির এর মধ্যে নিরাসক্ত, কখনো আসক্ত হবে না এই বিষয়টা নাই। উদ্যমী, ঠিক আছে, খুবই উদ্যমী ভাব আছে, তাহলে যদি চির উদ্যমী হইতো তাইলে হইতো, কিন্তু এখানে শুধু উদ্যমী হচ্ছে, হচ্ছে না। অব্যর্থ, ব্যর্থ মানে কি? পরাজিত। তাহলে অব্যর্থ মানে কি? পরাজিত নয়, তার মানে কি? জয়ী। কিন্তু অব্যর্থ যদি হইতো, কখনো অব্যর্থ, তাইলে হইতো। চির উন্নত যখন বলবে তখন এই কথাটির সাথে এমন হবে যে জীবন থাকা পর্যন্ত, চিরকালের জন্য। সংক্ষিপ্ত শব্দটির অর্থ হইতেছে, সংক্ষিপ্ত শব্দের অর্থ হইতেছে মৃত্যু না হওয়া পর্যন্ত যে হারে না, মানে মৃত্যুই যাকে একমাত্র হারাইতে পারে তাকে, সেই ধরনের সেই শব্দের, শব্দটাকে বলা হয় সংসপ্ত, যেটা এই বাক্যের সাথে যায়, চির উন্নত মমসী। তাহলে উত্তর হবে সংসপ্ত। এই বয়সে ড্যাশ আসে কত মন্ত্রণা, এই বয়সে মন্ত্রণা কোথায় আসে? কানে আসে। তাহলে কবিতার ক্ষেত্রে কবিতা প্লাস গদ্য, বিশেষ করে প্রবন্ধ, কবিতা প্লাস গদ্য বিশেষ করে প্রবন্ধ থেকে শূন্যস্থান খুব ইম্পর্টেন্ট। শূন্যস্থানের প্রশ্ন আসতে পারে, কবিতা বেশি ইম্পর্টেন্ট, গদ্য বা প্রবন্ধ থেকে এরকম শূন্যস্থানের প্রশ্ন হতে পারে। তাহলে লাইন এমন ভাবে পড়তে হবে যেন শূন্যস্থানে কি আছে আমরা বলতে পারি। কবির মতে সর্বশক্তির আধার সূর্যকে বুকে ধারণ করতে পারলে কি লাভ করা যায়? আমরা জানি যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় যত উদাহরণ আছে সবগুলো উদাহরণের পরে আমাদের মুক্তি বা সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার মুক্তির কথা বলা হয়েছে। তাহলে সর্বশক্তির আধার সূর্যকে যদি বুকে ধারণ করতে পারি আমরা কি পাবো? আমরা মুক্তি পাবো। আমরা দেশপ্রেম, ঈশ্বর, মানব প্রেম পাবো না, আমরা মুক্তি পাবো। এটা ছিল সেট টু এর এমসিকিউ প্রশ্ন, লিখিত প্রশ্ন ছিল। আবার এখানে ফেব্রুয়ারি 1969 কবিতার, ফেব্রুয়ারি 1969 কবিতার অংশ দেওয়া ছিল। ফেব্রুয়ারি 1969 কবিতার অংশ, তারুণ্যের উদ্ভাসিত প্রতিবাদের প্রতীক হিসেবে কাব্যাংশটিতে ব্যবহৃত মিছিল। মিছিল কিসের প্রতীক? মিছিল হচ্ছে বারবার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জয়ী হওয়ার প্রতীক, বারবার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে ওঠে প্রতিবাদ করার প্রতীক। এটা হচ্ছে মিছিল। এই মিছিল শব্দটির অনধিক 4 বাক্যে বিশ্লেষণ করবে। যখন বলবে যে অনধিক 4টা বাক্যে বিশ্লেষণ করো, এর মানে হইতেছে তুমি 4 বাক্যের বেশি লিখতে পারবা না, 4 বাক্য লিখতে পারবা, ইভেন 3 বাক্য লিখলেও হবে যদি তুমি এক্সাক্ট মিনিংটা লিখতে পারো। ওরা সর্বনিত সর্বনামে আবৃত শক্তিটিকে আচ্ছাদিত ভরপুর স্মৃতিগন্ধ মূলত কিসের প্রতীক? মানে ওরা দিয়ে আমরা যেটা বুঝাইছি, এই ওরার মধ্যে ভরপুর স্মৃতিগন্ধ মূলত কিসের প্রতীক? এই স্মৃতিগন্ধ মানে হচ্ছে কি, যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের স্মৃতি এখনো জীবিত আছে।
এটা হচ্ছে স্মৃতিগন্ধে ভরপুর। ঘাতকের অশুভ আস্তানা পাকিস্তানের অত্যাচার, নির্যাতন, আবার পাকিস্তানরা আক্রমণ করছে, সেটা বোঝানো হয়েছে। বাক্য গঠন করো, চেতনা, শহীদ, ঝলকিত, প্রাত্যহিক। বাংলা রিটেনের ক্ষেত্রে ঢাবিতে দেখবা বাক্য গঠন থেকে প্রশ্ন হয়। এই বাক্য গঠনের প্রশ্নের উত্তর করতে পারার জন্য আমাদের বেশিরভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণ বাক্য লিখে ফেলি। নর্মালি আমার বাক্য দেখে মনে হয় যে আমি স্কুলে পড়ি। নর্মালি আমার বাক্য দেখে মনে হয় যে ক্লাস 6-এ পড়ি বা ক্লাস 4-এ পড়ি, ক্লাস 5-এ পড়ি। নর্মালি আমরা অনেক সময় সর্বনাম ব্যবহার করি। তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস পরিত্যাগ করতে হবে। এক হচ্ছে সর্বনাম ব্যবহার করা যাবে না, সর্বনাম বাদ দিতে হবে। দুই নাম্বার হচ্ছে সাধারণ বাক্য, যেটা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন দিয়ে লেখা হয়, এই ধরনের বাক্য, এই দুইটা পরিত্যাগ করতে হবে। সর্বনাম পরিত্যাগ করতে হবে, সাধারণ নর্মাল বাক্য সেটা পরিত্যাগ করতে হবে। সাধারণ বাক্য আর আমার যে বাক্যে নম্বর আনতে পারে এর পার্থক্যটা কি? আমি এখানে তোমাদেরকে এক্সাক্ট যে বাক্যটা খুবই সুন্দর, যে বাক্যটাই তোমার স্ট্যান্ডার্ড মার্কস আনতে পারে সে বাক্যগুলো দেখাচ্ছি। এর বাইরে তোমরা যে ধরনের বাক্য লেখো সেগুলো সাধারণ বাক্য। দেখো, চেতনা দিয়ে যদি আমি বাক্য গঠন করি, কল্যাণময় চেতনা শক্তি আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আমরা লিখে বলি আমার চেতনা আছে বলেই আমি স্বাধীনতা লাভ করব। চেতনায় চেতনা আছে বলেই আমার আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা আছে, এটা তো কমন বাক্য, এগুলো লেখা যাবে না। আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা আছে, মুক্তিযুদ্ধ চেতনা দেশের জন্য খুবই উপকারী, এগুলো কমন বাক্য, এইভাবে না। কল্যাণময় চেতনা শক্তি আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শহীদ, শহীদের আত্মত্যাগ, ত্যাগে উজ্জ্বল লাভ করে দেশপ্রেমের সূর্য শক্তি। দেখো এই বাক্য আর যদি তুমি লেখো যে 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, এই বাক্যের সাথে এই বাক্যে তো অবশ্যই ডেফিনেটলি একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা করাটাই তোমার ভালো মার্কস এনে দিতে পারবে। ঝলকিত, চেতনাবোধের উন্মেষ ঘটার মাধ্যমে জ্ঞানের জানালা ঝলকিত হবে, এই সাধারণ বাক্যর মতো কিন্তু না। প্রাত্যহিক, প্রাত্যহিক দায়িত্ব পালনে সচেতন থাকা তারুণ্যের প্রাথমিক বৈশিষ্ট্য। তো এইটা কিন্তু নর্মাল সাধারণ বাক্যের মতো না, তোমাকে একটু রিপ্রেজেন্ট করে তোমার, তুমি ইন্টারমিডিয়েট পাশ করে এখন স্নাতক পর্যায়ে পড়তে যাচ্ছ, এই বয়সকে রিপ্রেজেন্ট করে এই ধরনের বাক্য তোমাকে লিখতে হবে, তাহলে এই বাক্য গঠনে ভালো নম্বর হবে। এটা তোমরা একটু মাথায় খেয়াল করো। বাক্যগুলো শুদ্ধ করো, ওকে দিয়ে কোনো কাজই হবে না, ও একটা কলুর বলদ, এই কলুর বলদ না। এখানে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে, আমি জানি তারে দুর্গতি হবে বলে আঙুল ফলে কলা গাছ। এই এখানে বাগধারা পরিবর্তন, বসন্তের কোকিলের মতো ঘুরো না, সামনে কিন্তু চূড়ান্ত পরীক্ষায় বসন্তের কোকিল না। তদন্তে হাত নিয়েছে, ও দেখছে সাপের পা, হাত পা বেরিয়ে আছে না, কিছু করতে সাপ বের হয়ে আছে। ওর এই বিনয় দেখে ভুলো না, জানোই তো ধরি মাছ না ছুঁই পানি, এই ধরি মাছ না ছুঁই পানি না। তাহলে এখানে যে প্রশ্নগুলো হয়েছে নর্মালি ঢাবিতে এই ধরনের প্রশ্ন হয়নি একবারও, যদি হয় সেই জন্য আমরা বাগধারা থেকে রিটেন দিয়েছি। এগুলা এটা খুব কমন এবং সহজ প্রশ্ন। ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। এটা দেখো, ফ্যাশন কি? ফ্যাশন হইতেছে, ধরো আমার আল্লাহ একটা স্ট্রাকচার দিয়েছে, শারীরিক গঠন দিয়েছে, এরপরে আমি স্টাইল করে যে ড্রেস পরছি, যেভাবে সাজতেছি, এটা হচ্ছে ফ্যাশন। তারপর ফ্যাশনটা হইতেছে টেম্পোরারি, মানে এটা পার্মানেন্ট না, স্থায়ী না, এটা বারবার পরিবর্তন হয়, পরিবর্তনশীল। স্টাইলটা হচ্ছে মুখশ্রী, আর মুখশ্রী হইতেছে তোমার যে স্ট্রাকচার আছে, বাস্তবে তুমি যা বলো, তুমি যেভাবে চলো, তুমি যে আচরণ করো, তুমি যেভাবে খাও, তোমার আচার আচরণে যা প্রকাশিত হয়, এটা হচ্ছে স্থায়ী জিনিস, এটা হচ্ছে মুখশ্রী। আর মুখোশ হইতেছে যে স্টাইলটা করার জন্য তুমি বাহ্যিকভাবে যে সাজগোজ করতেছো, যেটা ক্ষণস্থায়ী। তাহলে এটা ক্ষণস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী। এটাই হচ্ছে এই ভাব সম্প্রসারণের মূল ভাব, মূল বিষয়। সেট নাম্বার 3-এ আমরা যাই। শহীদদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, হবে না, এ ভালো বাক্য না এটা, এটা ভালো বাক্য না। ওকে ফাইন। কি অবস্থা? অনুচ্ছেদ আসে না স্যার? অনুচ্ছেদ আসতে পারে। আহ, তোমাদের সব ঠিকঠাক আছে কিনা? 3 নম্বর সেটের সমাধানের জন্য তোমরা প্রস্তুত তো? হ্যাঁ, সবাই প্রস্তুত আছো তো? 3 নম্বর সমাধান করব, এটার জন্য প্রস্তুত আছো কিনা, সবাই রেডি আছো কিনা? আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নের সমাধানে যাওয়ার আগে আবার 10 সেকেন্ড ওই যে পানি খেয়ে নাও।
শীতকাল হইলেও একটু পানি খেয়ে নাও। একদম রেডি স্যার, জি ইনশাল্লাহ। বাকি লোকজন কই? জি স্যার, জিয়াউর রহমান বলতেছে জি স্যার, পিঙ্কি বলতেছে জি স্যার, জান্নাতি জি স্যার, নাফিসা বলতেছে জি স্যার। দেখো, আমি যখন ক্লাস নেই বারবার একটু বলি যে খামসি দিয়ে পড়ে থাকতে হবে। অ্যাডমিশন একটা ছোট্ট সময়, এই ছোট্ট সময়ে তোমাকে অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক কিছু শিখতে হয়। এবং তোমার একটা জিনিস তোমার কাজের জন্য খুবই ভালো, সেটা হইতেছে খামসি নিয়ে পড়ে থাকা, মানে একবারে ঝিম ধরে পড়ে থাকা। এই কাজটা আমার শেষ করেই উঠবো। সেই শেষ করাটা আর মাত্র 3-4 দিন বাকি। এই 13 তারিখের পরেই তুমি উঠে যাও। যারা ধৈর্য ধরে পড়ে আছো, 13 তারিখের পরে উঠে যাও, আর মাত্র কয়েকটা দিন। সেট নাম্বার 3, এটা শেষ, এটাই শেষ, এটাই শেষ সেট। নিচের কোনটি বিশেষ্য পদ? দেখো, মঙ্গল কামনা। আমি যদি বলি যে আমি তোমাদের জন্য কি করি, তাহলে উত্তর হইতেছে মঙ্গল কামনা করি, তাহলে মঙ্গল কামনা এটা বিশেষ্য। রূপবান একটা ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিকে বোঝায় রূপবান। তাহলে এটা কি দিয়ে প্রশ্নের উত্তর হয় এটা? সরি, কি বললাম? নিখুঁত। সরি, ভুল বলেছি, রূপবান লোক। রূপবান লোক কোন ব্যক্তিকে মডিফাই করে, লোকটা কেমন রূপবান, তাহলে এটা বিশেষণ। নিখুঁত কাজ, আমি যদি কাজ লিখি নিখুঁতের পরে, নিখুঁত কাজ কেমন কাজ, নিখুঁত কোনো খুঁত নেই, তাহলে এটাও বিশেষণ। এটা বিশেষণ, এইটা বিশেষণ। আর কিংবা এটা তো অব্যয়, এটা আমরা জানি, কিংবা হচ্ছে অব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিংবা হচ্ছে অব্যয়, নিখুঁত কাজ কেমন কাজ এটা মডিফাই করে বিশেষণ, রূপবান কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে ব্যক্তির, তাহলে এটা বিশেষণ। আর মঙ্গল কামনা মানে মঙ্গল চাওয়া, মঙ্গল, কি করি, মঙ্গল কামনা করি। তাহলে কি প্রশ্নের উত্তর হইতেছে? তাহলে এটা বিশেষ্য পদ মঙ্গল কামনা। 2 নাম্বার, পোলেন্ডারিয়ার বাংলা পরিভাষা। আমরা জানি যে স্বামী বহু স্ত্রী গ্রহণ করে, এই ধরনের এক্সাম্পল আছে। যখন কোনো স্ত্রী বহু স্বামী গ্রহণ করে, বহুগামিতা থাকে, বহু পতির প্রতি আগ্রহ থাকে, তখন সেটাকে বলা হয় পোলেন্ডারি। এটা হচ্ছে বহুপতিত্ব পারিভাষিক শব্দ। এত সহজে ছাড়বে কি, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? এত সহজে ছাড়বে কি, এটা মাসি পিসি, মাসি পিসি গল্পের, মাসি পিসি গল্পের হচ্ছে অংশ। নুরুল হুদাকে নির্যাতন করা, বিলাসীকে নির্যাতন করা, কল্যাণীকে ভুলতে না পারার কানাইয়ের দলবল। এটা কানাইয়ের দলবল সম্পর্কে বলা হয়েছে, এত সহজে ছাড়বে কি। কোনটি অশুদ্ধ বানান, তার মানে কোনটা ভুল আছে এখানে। দেখো, অশুদ্ধ যেহেতু বলছে, ভুল বের করতে হবে আমার। সম্মুখ এই শব্দটা আমরা অনেক সময় ভুলে সন্মুখ লিখে ফেলি, তাহলে সম্মুখ এটা ঠিক আছে। নির্ধন মানে ধন সম্পদ নেই, নিঃস্ব গরিব, এটাও ঠিক আছে। আর আদ্যন্ত এখানে আকার হবে না, এটা আদি, আদ্য প্লাস অন্ত, তাহলে হবে আদ্য প্লাস, যদি অন্ত হইতো তাহলে হইতো আদ্যন্ত হইতো। আদ্য প্লাস অন্ত এটা হইলে আদ্যন্ত হইতো, কিন্তু এটা হবে আদি প্লাস অন্ত, আদ্যন্ত। তাহলে এইটা ভুল আছে। আর বিনা পানিতে পানি বানানে মূর্ধন্য হবে, বিনা পানিতে পানি বানানে মূর্ধন্য। এই প্রশ্ন তোমরা যারা পরীক্ষা দিয়েছো, উত্তরে কিছুটা ঝামেলা ছিল। আমি উত্তরটা বলি, এই আদ্যন্ত শব্দের 2টা রূপ আছে। আদ্যন্ত শব্দে এরকম আছে, আদ্যন্ত যদি আমরা এরকম লিখি তাহলে এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে আদি প্লাস অন্ত, আদি আর অন্ত। আর আদ্যন্ত যদি এইভাবে লিখি, তাহলে তখন এটা দাঁড়াবে আদ্য প্লাস অন্ত। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আদ্যন্ত এভাবেও হয়, আদ্যন্ত এভাবেও হয়। তার মানে এইটা ঠিক আছে, এইটা, এটা ঠিক আছে।
এটা ঠিক আছে, নির্ধন ঠিক আছে, সম্মুখ ঠিক আছে। বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। পানিতে যদি দন্ত্যন্ন দিই, এই পানি মানে আমরা যেটা খাই, আর মূর্ধন্য দিলে পানি মানে হচ্ছে হাত। বিনা পানিতে যার মানে সুরের বাদ্যযন্ত্র হাতে যার, বিনা পানি, এইটা হচ্ছে মূর্ধন্য হবে। তাহলে অশুদ্ধ বানান এখানে আছে বিনা পানি। হ্যাঁ, তাহলে উত্তর এখানে হচ্ছে বিনা পানি। উত্তর হইতেছে বিনা পানি। যদিও তোমাদের যে পরীক্ষা দিয়েছিল উত্তর সমতা আদ্যান্ত দেওয়া ছিল, এটা একটু ভুল ছিল। ঊর্ধ্বস্বল বাগধারাটির অর্থ কি? ঊর্ধ্বস্বল, ঊর্ধ্বশ্বলী দুইটা অর্থ আছে। বলবান নারী হইলে ঊর্ধ্বশ্বলী হয়, আর ঊর্ধ্বস্বল মানে হইতেছে বলবান, শক্তিশালী। এটা বলবান উত্তর। 18 বছর বয়স কবিতা অসহ্য শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে আমরা জানি সহ্য মানে কি, সহনীয়। হ্যাঁ, অসহ্য যখন হবে তখন এটার অর্থ দাঁড়াবে কি, সহনীয় নয়। তার মানে কি, যা সহ্য করা যায় না। তাহলে অসহ্য মানে যেটা আমরা সহ্য করতে পারি না। তাহলে কি কঠিন হবে, অসম্ভব হবে, তীব্র হবে, কাছাকাছি হইতে পারে, কিন্তু এক্সাক্ট হয়েছে না অর্থে। সহ্য, অসহ্য মানে সহ্য করা যায় না যা, তাহলে অসহ্য অর্থ, এটা না অর্থে প্রকাশিত হয়। সেজন্য কিছু ভাবিবেন না কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে? আমরা জানি যে অপরিচিতা গল্পে, অপরিচিতা গল্পের শেষে যখন, শেষে মানে শুরুর দিকে, কাহিনীর পিকটা হয়েছে কোথায়, যে খাওয়া দাওয়া হয়ে গেল, শম্ভুনাথ সেন বলতেছে যে এবার আপনারা যান। তো মানে এবার আপনারা যান, দেরি করতেছিল শম্ভুনাথ সেন, আগে গয়না মাপার কথা বলতেছিল। মানে গয়না আগে মেপে নেন, আগে খেয়ে নেন, তারপর হচ্ছে বিয়ে পড়ানো। যখন আগে খাওয়ার কথা বলছে, সোমনাথ সেন কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে যে বিয়ে দিবে না সে তার মেয়েকে। কিন্তু তার আগে যখন এই ছোট লোকই দেখাইতেছে অনুপমের মামা, তো আগে ছেকরা যখন নিয়ে আসছে সাথে, তখন বলছে ঠিক আছে আগে আপনি সোনা দানা হিসাব করে নেন কি কি হবে। এই যে সময় গড়াই যাইতেছে, অনুপমের মামা বলতেছে যে বিয়ের লগ্ন যদি অতিবাহিত হয়, লগ্ন যদি চলে যায়, তখন সোমনাথ বলতে সেজন্য কিছু ভাবিবেন না। তাহলে এখানে বিয়ের লগ্ন অতিবাহিত হওয়াকে বলা হয়েছে। শুদ্ধ উচ্চারণ, জয়ধ্বনি শব্দের উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। জয় ও ধ্বনি এখানে হর্ষিণ্য হবে, এই জন্যে। আর ধ্বনি বানানে এরকম হবে, ওকার হবে, এই জন্য এটা ভুল। স্বজন, এটার উচ্চারণ কি সজন না, এটার উচ্চারণ হচ্ছে স্বজন। এখানে দন্ত স হবে না, তালব্য শ হবে, এটা ঠিক আছে। মনি, মন, সরি জোসাটা এখানে চলে আইছে। এই জোটা নিচে চলে আসছে, সরি। মনি, মন, জুসা, এটা ঠিক আছে, মনি মন জুসা। কিন্তু এই কিং বদন্তি বানানো ভুলটা, ভুলটা কোথায়, এখানে অনুস্বার হবে না, উমর নিচে হস হবে। কিং বদন্তি সব ঠিক আছে, শুধু উমর নিচে হস হবে, জয়ধ্বনিতে ওকার হবে, দয়ের নিচে হস্যিন্ন হবে, দন্তসা জায়গায় তালব্য শ হবে, এই তিনটা ভুল। মনি মঞ্জুষা এটা ঠিক আছে, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। ব্যালট কোন ভাষার শব্দ? এখন যেহেতু প্রশ্ন হয়েছে, দেখে আমরা কিন্তু ব্যালট মানে ইংরেজি শব্দ জানি। প্রশ্ন হয়েছে তাহলে কি ল্যাটিন বা গ্রিক হবে, এরকম কনফিউশন হইতে পারে। ব্যালট, ভোট, এগুলো সব হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। বিদ্রোহী কবিতায় কবি উৎকণ্ঠিত ঘোষণার মাধ্যমে কিসের জানান দেন? কবি উৎকণ্ঠিত হয়েছেন, সর্বাত্মক বিদ্রোহ প্রকাশ করেছেন, উনি একটা জিনিসের জানান দেন। এই জানান দেয়া মানে উনি মেসেজটা কি দেন? কবিতার শেষে উনি বলেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমি ওই দিন শান্ত হব, আমার বিদ্রোহ ওই দিন থেমে যাবে, যতদিন অত্যাচার নির্যাতন পৃথিবী থেকে দূর না হবে। তাহলে কবির কবি সত্তা শান্ত হবে না, আমি থামবো না, এটাই কবি বোঝাতে চান। নিম্ন বিবৃত স্বরধ্বনি, আমরা বলেছি বারবার এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলেছে নিম্ন, আবার বিবৃত চাইছে। তাহলে বিবৃতর মধ্যে আছে এই জায়গায়, বিবৃত এখানে দেখতে পাচ্ছি, আর নিম্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটা? আটাকে বলা হবে নিম্ন বিবৃত স্বরধ্বনি। আমরা অন্য ধ্বনি যেগুলো আছে এটার উচ্চারণগুলো একটু দেখে নিই। আমরা ই কে কি বলবো? ই কি বলবো আমরা কি, সম্মুখ বলবো, আবার উচ্চ বলবো। সম্মুখ উচ্চ বলবো, আবার সংবৃত বলবো ই কে। আমরা এ কে কি বলবো? এ, এ কে আমরা উচ্চ মধ্য বলবো, একে আমরা উচ্চ মধ্য বলবো, এ উচ্চ মধ্যের মধ্যে পড়বে, আবার অর্ধ সংবৃতর মধ্যে পড়বে, আবার এ সম্মুখের মধ্যে পড়বে। এ গেল। এরপর ওকে আমরা কি বলবো? ওকে, ও সম্পর্কে আমরা দেখি। ও আমরা পাবো এখানে। তাহলে ওকে আমরা কোথায় পাবো? অর্ধ সংবৃত পাবো, পশ্চাৎ স্বরধ্বনি পাবো, আবার ও হচ্ছে উচ্চ মধ্যের মধ্যে পাবো। তাহলে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এই ছক থেকে প্রশ্ন হবে ধরে নাও।
কোনটি মধ্য পদলোপী বহুব্রীহি? মধ্যপদলোপী বহুব্রীহি আমরা দেখি 12 নম্বর প্রশ্ন। শূল পানি, হ্যাঁ, শূল মানে অস্ত্র, পানি মানে হাতে যার, শূল পানিতে যার তাকে বলা হবে শূল পানি, শিবকে বোঝায়। শূল পানিতে যার, এটা বহুব্রীহি, ঠিক আছে, কিন্তু এটা মধ্যপদলোপী বহুব্রীহি না। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, এটা কর্মধারায়, এবং এই কর্মধারার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। চাল কুমড়া, চালে মানে চালে আশ্রিত কুমড়া, মানে যে কুমড়াটা চালে হয় সেটাকে বলা হয় চাল কুমড়া। আর সোনামুখী, তাহলে এই চাল কুমড়াটা হচ্ছে কর্মধারয় সমাস। সোনামুখী, সোনা মানে সোনা, স্বর্ণের মতো মুখ যার, সোনামুখী, তাকে বলা হবে, এটা বহুব্রীহি সমাস। এবং এটাকে বলা হবে মধ্য পদলোপী বহুব্রীহি। যদিও সোনামুখী কোনো জায়গায় মধ্য পদলোপী বহুব্রীহি আছে, কোনো জায়গায় শুধু বহুব্রীহি আছে। সোনামুখীটাকে আমরা মধ্য পদলোপী বহুব্রীহি, এই চারটার মধ্যে সোনামুখীটাকে মধ্য পদলোপী বহুব্রীহি হিসেবে ধরতে পারি। 13 নম্বর, কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? দেখো শট যুক্ত নবত্তি যদি এরকম হইতো, যদি এরকম হইতো বিসর্গ হবে না, তাহলে স্বর্ণবর্তী ঠিক আছে। চিত যুক্ত ময়, চিন্ময়, এটা হলে ঠিক আছে। তদ বিসর্গ ছাড়া যদি হইতো তন্নিষ্ঠ, এটা ঠিক আছে। অন্ত বিসর্গ যুক্ত ঋক্ষ, বিসর্গ উঠে গিয়ে র হয়, এটা ঠিক আছে। সন্ধির উত্তর 3 নম্বরটা। 14 নম্বর প্রশ্ন। সে চোখে বিন্দুমাত্র ক্ষুধার ভয় নেই, এখানে কার চোখে বিন্দুমাত্র ক্ষুধার ভয় নেই এর কথা বলা হচ্ছে? বিন্দুমাত্র ক্ষুধার ভয় নেই জমিলার চোখে। সিরাজউদ্দৌলা নাটকে কৌশলী যুদ্ধ বলা হয়েছে কাকে? মীর মর্দানকে কৌশলী যুদ্ধ বলা হয়েছে। এটা ছিল এমসিকিউ 15টা প্রশ্ন। এবার আমরা দেখি 3 নাম্বার সেটের রিটেনে কি কি ছিল। এবং আমার কাছে মনে হইতেছে এই 3 নাম্বার সেটের রিটেনটাই হয়তো পরীক্ষা আসতে পারে। সোনার তরী কবিতার রিটেন অংশ, সোনার তরী কবিতার বেশিরভাগ অংশ এখানে ছিল, বেশিরভাগ অংশ এখানে তুলে দেওয়া ছিল সোনার তরী কবিতার। এবং সেই কবিতার ভিতর থেকে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। ক্ষুরধারা বলতে কি বোঝাইছে, বাঁকা জল কি, আর মসিমাখা দ্বারা কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে। আসন্ন দুর্বিপাক মানে দুর্যোগের সামনে দাঁড়িয়ে কোন ঘটনা কৃষককে আনন্দ দিছিল? হঠাৎ করে দেখে একজন মাঝি আসতেছে নৌকা নিয়ে, এটা কৃষককে আনন্দ দিয়েছিল কেন? এটা কষ্ট দুঃখের মধ্যে নিজেকে নিজে বিলীন হয়ে যাচ্ছে, নিজে শেষ হয়ে যাচ্ছে, জীবন সামনে গিয়ে যখন মানুষ আশা দেখতে পায় তখন সে আনন্দ পায়, সেটা এখানে বোঝাতে হয়েছে। কবিতাংশে আমি একেলা দ্বারা নিঃসঙ্গ কৃষক না বুঝিয়ে কবির ব্যক্তি সত্তাকে ইঙ্গিত করেছে। এখানে তোমাদের রিটেনের ক্ষেত্রে আরো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদেরকে একটু দিয়ে নিই। নর্মালি কোন একটা গদ্য বা গল্প থেকে একটা অংশ দেয়া থাকলে, বা কবিতার কোন একটা অংশ দেয়া থাকলে, আমরা উত্তর করার সময় লিখে ফেলি যে সোনার তরী কবিতার, অথবা বিদ্রোহী কবিতার এই অংশে, অথবা আমার পথ প্রবন্ধের এই অংশে। দেখো এই অংশ যেটা পরীক্ষা প্রশ্ন আছে, এখানে কি কোনো জায়গায় বলা দেয়া আছে যে সোনার তরী এই কবিতার আলোকে ব্যাখ্যা করো? কবিতা অংশটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কিন্তু এই কবিতাটা সোনার তরী আমি মানলাম, কিন্তু কবিতায় কোনো জায়গায় তো বলে দেয়া নেই যে এটা সোনার তরী রবীন্দ্রনাথের। তার মানে যেহেতু বলে দেয়া নেই, তোমাকে এটা আনসিন একটা কবিতা হিসেবে উত্তর করতে হবে। তোমরা অনেকেই আমি খাতা দেখি উত্তর করার সময় লেখো যে সোনার তরী কবিতার ক্ষুরধারা শব্দটি দ্বারা বোঝানো হয়েছে। না, এখানে তো সোনার তরী কবিতা দিয়েছে, নাম তো বলে দেয়নি, তার মানে তোমাকে এই কবিতাংশ হিসাব করে উত্তর করতে হবে, মাথায় রেখো। তাহলে কবিতাংশটিতে ক্ষুরধারা বোঝানো হয়েছে, কবিতাংশটিতে আমি একেলা দ্বারা বোঝানো হয়েছে, একই জিনিস, কিন্তু তুমি সোনার তরী কবিতা রবীন্দ্রনাথের ওই বিষয়টা এখানে আনতে পারবা না, এটা আনা যাবে না। এই কবিতার অংশের আলোকেই তোমাকে উত্তর করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা খুবই মাথায় রাখবা, মানে এক্সাক্ট এটা মনে রেখে এইভাবে উত্তর না করলে কিন্তু নম্বর কম হবে। উক্তিটি সত্যতা নির্ণয় করো আমি একেলা দ্বারা। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, কৃষকের কোন মনোভাব ব্যক্ত হয়েছে এখানে? তাহলে এখানেও তো একজন কৃষক আছে, তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে শূন্য নদীর তীরে পড়ি? এটা আমরা খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা জানি। এরপর একটা সারমর্ম ছিল, ওরে নবীন ওরে আমার কাছে, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘামারাতেই বাসা। আদমরা যারা বোঝাইছে যারা পরিবর্তনকে বিশ্বাস করে না, পরিবর্তনকে মেনে নিতে চায় না। আমরা জানি জগৎ সংসার আবর্তমানে, সেখানে নতুনের আবির্ভাব সভ্যতাকে বিনির্মাণ করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। পুরাতন জরাজীর্ণ যা আছে সেগুলোকে ভেঙে নবীনদের ত্যাগের মাধ্যমে, নবীনদের তারুণ্যের জয়শক্তির জয়ধ্বনির মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে পৃথিবীকে। তার মানে নতুনকে গ্রহণ করা, পুরাতনকে ছেড়ে ফেলে, এটাই হচ্ছে এই অংশটার সারমর্ম। এটা ছিল তোমাদের সাথে আমাদের বাংলা সর্বশেষ বলা যায়।
যে ঢাবির প্রশ্নের অনুরূপ তোমাদের সাথে এমসিকিউ এবং রিটেন অংশের সাজেশন। তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে একটু কমেন্ট করতে পারো। কোনো বিষয়ে জানার থাকলে শেষ সময়ে ঢাবির জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার কোনো সাজেশন, সাজেশন বলতে কোনো পরামর্শ কোনো বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারো, সে প্রশ্নের উত্তর দেব। আমি ওয়েট করছি তোমাদের কোনো পরামর্শ বা কোনো কথা থাকলে, তোমাদের কোনো জানার থাকলে। তোমরা যারা যারা মারামারি করতেছিলে, গ্যাঞ্জাম করতেছিলে, তারা কোথায় গেলা? গ্যাঞ্জাম মারামারির সময় তো শেষ, এখন একটু তোমরা কি জানতে চাও একটু লেখো। কোনো বিষয়ে জানার জন্য ঢাবির আহ, আমরা নর্মালি প্রশ্ন করার সময় যখন প্রশ্ন করছিলাম তখন ঢাবির কোশ্চেনের প্যাটার্ন, কয়েক বছরে কেমনে করতেছে, কোনগুলো কোন টপিকগুলো থেকে করতেছে, সেভাবে থেকে করার জন্য চেষ্টা করেছে। ধন্যবাদ স্যার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। মাহমুদুল হাসান মেহেদি বলতেছে, লিমা বলতেছে ভাই দোয়া করবেন সবার জন্য। হ্যাঁ লিমা, তোমার সহ সবার জন্য দোয়া করছি। স্যার সন্ধির স্ট্রাকচার গুলো মনে থাকে না, প্রশ্ন সলভ করতে হবে বারবার, তাহলে মনে থাকবে। লাইভ ক্লাসটি কি পুনরায় দেখতে পারবো? হ্যাঁ এই ক্লাস তো থাকবে, পুনরায় দেখতে পারবো অবশ্যই। আমাদের ইউটিউবে এটা আপলোড করা হবে, ইউটিউবেও পাবা। ফারিহা বলতেছে খুবই সাজেশন লাগবে। খুবই সাজেশন আমরা দিয়েছি, আমাদের ফ্রি ক্লাসেও দেয়া আছে, আমাদের পেইড ব্যাচেও দেয়া আছে। হুম, এই তো সাজেশন তো দিয়েছি। আর কোনো কথা? স্যার দোয়া করবেন, মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে জান্নাতি, তুমি আবার নেগেটিভ কথা বলো, বারবার তোমাকে বলেছি যে নেগেটিভ, এলোমেলো হয়ে যাইতেছে, পারতেছি না, হবে না, এই টাইপের কথা বলা যাবে না। তোমার ব্রেনে ভালো মেসেজ যায় না, তোমার ব্রেন ওইভাবে প্রস্তুত হয় নাটার জন্য, প্রস্তুত হয় না, বলা যাবে না। আর কোনো কথা, প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? তার ইউটিউবে দেখেছি যে নতুন করে বাংলা একাডেমি নাকি কিছু শব্দের উৎস চেঞ্জ করেছে, তাহলে স্যার ওই শব্দগুলো যদি এক্সামে আসে তাহলে দাগাবো কোনটা? নতুন করে চেঞ্জ করে নাই, সেটা হইতেছে ব্যবহারিক বাংলা অভিধানে একরকম, আধুনিক বাংলা অভিধানে আরেক রকম। বারবারই আমরা বলি ব্যবহারিক বাংলা অভিধানটা দেখতে, তো এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি নতুন কোনো কিছু আসবে এই জিনিসটাই ফেলে দাও, তুমি যা পড়েছো যা আগে জানো ওইগুলো থেকে আসবে, নতুন শব্দ আসবে বিষয়টা এরকম না। স্যার এখন 2 দিনে কিভাবে পড়বো? 2 দিনে যেমনি পড়ছো এতদিন তেমনি পড়বা, প্রশ্ন সলভ করবা আর রিভিশন করবা ইম্পর্টেন্ট জিনিসগুলো। রিটেনে কি আলাদা পাস? হ্যাঁ রিটেনে আলাদা পাস হয়, আগে এমসিকিউ পাস করতে হয় তারপর রিটেনে। হুম, এই তো, এমসিকিউতে পাস করলেই তোমার রিটেন খাতা দেখবে, এটা হচ্ছে বিষয়। আমি আর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন দেখছি না, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।